18 ডিসেম্বর অর্থাৎ আজ আন্তর্জাতিক অভিবাসন দিবস এবং এই দিবসটি সামনে রেখে আজকে আমাদের আলোচনা সাজাচ্ছি আমাদের ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা। রোজ রাতে আমরা হাজির হয়ে অনুষ্ঠানে সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলাপ করতে আপনাদের সামনে। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি যারা আছেন তাদেরকে আলোচনার শুরুতে একটু আলাপ করে দিতে চাই দর্শকদের সঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি আছেন, সিনিয়র সাংবাদিক মাসুদ করিম এবং অভিবাসন, মানব পাচার এবং সুশাসন বিষয়ক উন্নয়ন কর্মী খন্দকার সোহেল রানা। দুজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হবার জন্য। আর এছাড়া স্টুডিওর বাইরে আমাদের সঙ্গে অনলাইন কানেক্টিভিটিতে যুক্ত হচ্ছেন শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ, উন্নয়ন এবং মানবাধিকার কর্মী আসিফ মুনির। আসিফ মুনির, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হবার জন্য। আমাদের এই আজকের আলোচনায় আরও অতিথি হয়তো পর্যায়ক্রমে যুক্ত হবেন, তাদের কথাও আমরা পর্যায়ক্রমে শুনবো। আজকের এই আলোচনার যে প্রেক্ষাপটটি নিয়ে আমরা ঠিক আলাপ করছি তার একটি একেবারেই সূচনা ভূমিকা আলোচনা একটু শুরু করে দেওয়ার জন্য আমরা একটু মাসুদ করিম আপনার কাছে যদি একটু যাই, যে আমরা নিয়মিতই কিন্তু এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করি, গণমাধ্যমের খবরে দেখি যে আমাদের অর্থনীতিতে একটি বড় অংশের অবদান ঠিক যে গোষ্ঠীর, সেই অভিবাসী শ্রমিকদের, প্রবাসীদের, আমরা কিন্তু আসলে সেই অর্থে তাদের অধিকার, তাদের কিছুটা সুরক্ষা, তাদের জন্য কিছুটা স্বাচ্ছন্দ্য, এই বিষয়গুলো কিন্তু আমরা এখনও আসলে নিশ্চিন্ত করতে পারিনি। এবং একই সঙ্গে অনেক কথা আসলে বছর জুড়েই বলা হয়ে থাকে এবং প্রেক্ষাপট যে তাদের খুব যে বদলায় তা কিন্তু আসলে নয়। আমরা যদি আজকের এই প্রেক্ষাপট যেটি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, কোথায় আসলে আমরা দাঁড়িয়ে আছি সাম্প্রতিক অনেক তৎপরতার পরেও, অনেক কর্মসূচির পরেও, একটু যদি ছোট করে 2 মিনিটে যদি একটা সূচনা প্রেক্ষাপট যদি বর্ণনা করেন। অনেক ধন্যবাদ নওরোজ ভাই। আমি এটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ যারা বিভিন্ন দেশে বসবাস করেন, বা বিশেষ করে যদি কর্মসংস্থানের জন্য বা সংক্ষিপ্ত সময়ের কর্মসংস্থানের জন্য 2 বছর, 3 বছর, 5 বছর, বিশেষ করে মিডল ইস্টে যারা যান, তো এরকম কর্মীর সংখ্যা আছেন যারা মোটামুটি নিজেদের ভাগ্যর পরিবর্তন করার জন্য ওই সমস্ত দেশে যান। এবং সেখানে যাওয়ার ক্ষেত্রে আপনি যে প্রসঙ্গটা তুললেন, এটা কিন্তু একটা পদে পদে ব্যাপার, এবং এটা মানে দুর্ভোগ যে মানুষের যে অধিকার থেকে বঞ্চিত হওয়া, এটা একেবারে পদে পদে। প্রথম দুর্ভোগটাই শুরু হয় অভিবাসন ব্যয় বেশি দিয়ে শুরু হয়, যেটা হয়তো আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, আইএলও অনুযায়ী, সেটা যারা এমপ্লয়ার তাদের পে করার কথা, যাদের মানে বিমান খরচ, যাতায়াত, এগুলি, কিন্তু সেটা তো হয় না। সেখানে প্রতিযোগিতা করে এমন একটা হাই অভিবাসন কস্ট দেখানো হয়, যেই কস্টটা হয়তো তোনারা 3 বছর চাকরি করে সৌদি আরবিয়া বলেন, মালয়েশিয়া বলেন, বা মিডল ইস্টের যে কোনো দেশ বলেন, সেখান থেকে তারা উঠাইতে পারেন না। আস্তে আস্তে তারা অবৈধ হয়ে যাচ্ছেন, এবং সেটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আছে যে একটা বিপুল সংখ্যক মানুষ মানব পাচারের শিকার হয়ে যান। মানব পাচারটা যে শুধুমাত্র বর্ডার ক্রসিং করে তারা মানব পাচার হচ্ছেন তা নয়, তাদের একটা হলো যে রিক্রুটিং এজেন্সিগুলিও যে প্রক্রিয়ায়, মানে একটা সুস্থ সবল প্রক্রিয়ায়, যেমন ধরেন একটা কোম্পানির সাথে চুক্তি করা, কিংবা তার বেতন ভাতা সম্বন্ধে নিশ্চয়তা দেওয়া, তার অধিকারগুলি সম্পর্কে প্রি ডিপার্চার ট্রেনিং দেওয়া, আরও বিষয়গুলি সম্বন্ধে যদি জানাশোনা করা, এই সব কিছু প্রক্রিয়াগুলিকে যথাযথভাবে পালন না করে যেন তেন প্রক্রিয়ায় যে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তার কাছ থেকে যে টাকা নেওয়া হচ্ছে, সেটাও কিন্তু একটা শোষণ বঞ্চনার মধ্যে পড়ে যাচ্ছে। বিশেষ করে ইদানিংকালে বিশেষ কিছু নারী শ্রমিক, তারা মধ্যপ্রাচ্যের দেশে সৌদি আরবিয়াতে যাচ্ছে, এবং ওদের কাছ থেকে এই ধরনের অভিযোগ আসছে যে এক্সপ্লয়টেশন বা অ্যানোমালিস সেইগুলি হচ্ছে। এগুলির ক্ষেত্রে যে প্রতিকার কি করার, সেই করণীয় সম্বন্ধেও তারা এই সমস্ত বিষয় জানেন না। তো এই সব দিক থেকে আমি বলবো যে এটা একটা বড় সংকট। আরেকটা বড় সংকট হলো যে আমরা একটা সেন্ডিং কান্ট্রি, মেজর সেন্ডিং কান্ট্রি, যারা ম্যান পাওয়ার, মানে আমরা মানে জনগোষ্ঠী রপ্তানি, বা আমরা বলবো যে এটা একটা মাইগ্রেশন, মানে সেন্ডিং কান্ট্রি, কিন্তু যারা এটা রিসিভিং কান্ট্রি, তারা কিন্তু একটা ধনী শ্রেণী। তারা এমন সমস্ত শর্ত আরোপগুলি করে, যেই শর্তগুলি হয়তো শ্রমিকের স্বার্থের বিপক্ষে যায়। তার সঙ্গে যুক্ত হয় দালাল, তার সঙ্গে যুক্ত হয় নানা রকম মধ্যস্বত্বভোগী গোষ্ঠী। যেমন এখন রিসেন্ট যে আলোচনাটা হচ্ছে, আজকে রাত্রেই হয়তো প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে 4 সদস্যের ডেলিগেশন যেখানে যাবে মালয়েশিয়ায়। মালয়েশিয়ার যে শ্রম বাজার বাংলাদেশিদের জন্য 2018 সালের সেপ্টেম্বর মাস থেকেই বন্ধ আছে। এই মাহাথির সরকার যেটা বলেছিলেন যে ওখানে মানব পাচার হচ্ছে, সেই জন্য বন্ধ। এখন তারা এটা খুলতে যাচ্ছে, কিন্তু খোলার ক্ষেত্রে মানে কালকেই হয়তো একটা এমইউ সই হবে।
আমরা যেটা জানতে পারছি যে সেখানে এমন সমস্ত শর্ত দেওয়া হচ্ছে যেই শর্তগুলি শ্রমিকের অভিবাসন ব্যয়টাকে বাড়িয়ে দেবে। একটা শর্ত যেটা কোনো কালেই ছিল না, যে রিসিভিং কান্ট্রি ও রিক্রুটিং এজেন্টের মধ্যে আপনি কোম্পানি, আপনি নিয়োগকারী, আপনি সরাসরি বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির কাছ থেকে নিতে পারবেন না, আপনাকে নিতে হবে মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্টের কাছ থেকে শ্রমিকটাকে। তাহলে এখানে দুইটা মধ্যস্বত্বভোগী, একটা সেন্ডিং রিক্রুটিং এজেন্সি আর একটা মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্সি, দুইটা। এবং এর মধ্যে আবার এই রিক্রুটিং এজেন্সির আবার গ্রাসরুটের কারেকশন করে দালালরা, স্থানীয় দালালরা। খরচ একের পর এক বাড়ছে এবং এই বৃদ্ধির ফলে সেই টাকাটা যখন উঠাইতে পারবে না তখনই সেটাই হয়ে যাবে। আরেকটা জিনিস দেখবেন যে এখন লিমিটেড সঙ্গে সিন্ডিকেট একটা করা হয়েছে, 10টা 20টা রিক্রুটিং এজেন্সি পছন্দ মতো, তারা মনোপলি, সবার জন্য না, এই যে একটা সিস্টেম করছে সেটা বাংলাদেশ করছে আমি সেটা বলবো না, ইভেন কি মালয়েশিয়া যারা রিসিভিং তারাও কিন্তু ওই সমস্ত দেশের সরকারের সাথে ওই ওই যে যারা যে শ্রেণীটা সিন্ডিকেট করে, দুই দেশের যোগ সাজস থাকে এই সিন্ডিকেটটা প্রশ্রয় পায় এবং এতেও অভিবাসন ব্যয়টা বেশি হয় এবং তাদের কাজের নিশ্চয়তা কমে যায় এবং তারা যেমন কাজ করার কথা বলে নিয়ে যায় তার চেয়ে অনেক বেশি দুরূহ কাজ দিয়ে দেয়। মানে আমি বলবো যে এটা একটা ভাগ্যের অন্বেষণ করতে গিয়ে একটা চরম দুর্ভোগের মধ্যেই অনেক মানুষ যায়, যদিও তার একটা স্বপ্ন যে এই দেশের মানে তার যে সংসার থাকে বা তাদের যে পরিবার থেকে পরিবারের জন্য কিছু করবেন, কিন্তু সেই জায়গায় অনেক ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে যেগুলি একটা শোষণ বঞ্চনা থাকে। এবং এটার বড় হইল যে তারা রিসিভিং কান্ট্রিগুলির মধ্যে একটা শক্তি সামর্থ্য দেখানোর প্রবণতা দেখা যায় যে তারা ধনী দেশ, তাদের ইচ্ছা অনুযায়ী নেবে কিংবা নেবে না। এবং এই জিনিসগুলিকে দূর করার জন্য নানা রকম আন্তর্জাতিক সম্মেলনও করা হয়, কিন্তু এগুলি কথার কথা হিসেবেই থেকে যায়। মানে একদম সূচনা হিসেবে যে বর্ণনাটি দিলেন সেটি কিন্তু আসলে আমরা বছর জুড়েই আসলে আলোচনা করে আসছি, অনেক বছর ধরেই কিন্তু নিয়মিত আলোচনা করছি, কিন্তু বাস্তবতা যে আসলে খুব বেশি বদল হতে আমরা দেখি তা একেবারেই নয়। যদিও আমরা ঠিক এই বিষয়টা নিয়ে একটু শুনতে চাইবো, আসিফ মুনির নিশ্চয়ই তার অভিজ্ঞতা থেকে বলবেন যে আমরা দেখি যে বছর জুড়ে কিন্তু অনেক কথা হয় যে প্রবাসী শ্রমিকদেরকে কিভাবে আমরা অনেক বেশি সুরক্ষিত রাখতে পারি, কিভাবে তাদের ন্যূনতম অধিকারগুলো নিশ্চিত করতে পারি, কিন্তু আমরা দেখি যে সরকারি এবং বেসরকারি সহ বিভিন্ন পক্ষ কিন্তু নানা রকম কাজ করে যাচ্ছে, অনেক কথা, অনেক উদ্যোগের কথা আমরা আসলে শুনি, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতির যে অনেক পরিবর্তন আমরা সেটি কিন্তু আমাদের সামনে খুব বেশি দৃশ্যমান হয় না। শূন্যতাটা কোথায় আসলে হচ্ছে? উদ্যোগ এবং তার কার্যকারিতার ক্ষেত্রে নিশ্চয়ই কোথাও একটা শূন্যতা বা নিশ্চয়ই কোথাও একটা মিসিং লিংক নিশ্চয়ই আছে। আপনার চোখে কি কিছু ধরা পড়ে কিনা? ধন্যবাদ, এবং মাসুম ভাইকে ধন্যবাদ যে মোটামুটি সার্বিক বর্তমান অবস্থাটার একটা ব্যাখ্যা করেছেন। আমি আমার দিক থেকে যদি যোগ করি যে আসলে আমরা এখন যদি এই বছর বা গত বছরের প্রেক্ষাপটটা চিন্তা করি, একটু ভিন্ন। এই বছর বা গত বছর মূলত যে আলাপটি হচ্ছে যে কোভিড এর কারণে অভিবাসন খাতটি কতটা প্রভাবিত হচ্ছে। গত বছরে মার্চের পরে একটা বড় সংখ্যক অভিবাসী কর্মী, যারা যেটা অস্থায়ী কর্মী যদি বলি, কয়েক বছরের জন্য যারা যান, সরকারি হিসেবে প্রায় 5 লাখের কাছাকাছি ফেরত এসছেন। তবে এরা কেউ কেউ আছেন যে এমনিতেই দেশে ফেরত আসতেন গত বছর, হয়তো ছুটিতে, কেউ হয়তো তাদের কাজ শেষ হয়েছে, কিন্তু তার মধ্যে এরকমও আছে যারা চাকরিচ্যুত হয়েছেন বা বেতন পাননি বা যেখানে কাজ করতেন সেখানে কাজ বন্ধ হয়ে গেছে, ফেরত এসছেন। সেই হিসেবে চিন্তা করলে গত বছর আবার যারা বিদেশে যাবেন, একটা বড় সময় কোভিড এর কারণে, লকডাউনের কারণে এবং আন্তর্জাতিক যে নিষেধাজ্ঞা ছিল কোভিড এর, সেটার কারণে যেতে পারেননি। 1-1.5 লাখের মতো এরকম গিয়েছেন, যেখানে প্রতি বছর প্রায় 6-7 লাখের মতো অভিবাসী শ্রমিক যান। রেমিটেন্স আবার কমেনি, এটাও বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে যে রেমিটেন্স কমেনি কেন। যারা চূড়ান্ত ভাবে চলে আসছেন তাদের যা সঞ্চয় ছিল তা নিয়ে এসছেন, অথবা যেটুকু পেরেছেন তাদের পরিবারের যেহেতু দরকার, কষ্ট করে হলেও তাদের সঞ্চয়গুলো ওখান থেকে ফেরত দিয়ে দিয়েছেন। এই সব কিছুর প্রভাব কিন্তু আবার এই বছর পড়ছে, যদিও আস্তে আস্তে খাতের লোকজন যাওয়ার বৃদ্ধি হচ্ছে। এখন যেই সংকটের কথা আপনি বলছেন যে শূন্যতা কোথায়, সেই জায়গায় যদি যোগ করি, যেখানে প্রতি বছর আলাপ হচ্ছে, পরিবর্তন হচ্ছে না, এই জায়গাটা হচ্ছে দক্ষতা বৃদ্ধি। আমাদের বলছি আমরা দক্ষতা বৃদ্ধি করতে হবে, দক্ষ শ্রমিক বিদেশে যাবে, কিন্তু সেখানে একটা বেসিক গ্যাপ থেকে যাচ্ছে যে শিক্ষাগত যোগ্যতার একটি ব্যাপার। যে যারা সাধারণত যে থাকেন কয়েক বছর ধরে যাচ্ছেন বা 10-15 বছর ধরে একই এলাকা থেকে অনেকেই যাচ্ছেন, এদের শিক্ষার হার কম। মেয়েদের ক্ষেত্রে প্রায় তারা একেবারেই কোনো পড়াশোনা জানেন না এরকম, তারা সৌদি আরব
অথবা গার্মেন্টস এর কাজে হয়তো তারা জর্ডানে যান, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা একেবারেই কোনো রকম লেখাপড়া জানেন না, এরকম একটি পর্যায়ের মেয়েরা যান। আর পুরুষরা যারা যান, ছেলেরা যারা যান, 20 থেকে 30 বছরের একটা বড় সংখ্যক যান, এদেরও হয়তো স্কুলের গণ্ডি তারা পার হননি, ক্লাস 5-6। তাদের যে দক্ষতার জায়গাটা অনেক ক্ষেত্রেই প্রশিক্ষিত দক্ষতা নয়, যে প্রশিক্ষণ এই বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আছে স্বল্পকালীন, অর্থাৎ যেই অভিজ্ঞতা তারা থাকে, তাদের কোন রকম কারিগরি অভিজ্ঞতা, সেটি তাদের হাতে কলমে দেশে কোনো না কোনো ভাবে কাজ করার। পার্থক্য যেটা হয়, তারা যেই দেশেই যান, সেটা মধ্যপ্রাচ্যের দেশই হোক, সিঙ্গাপুর বা মালয়েশিয়া হোক, অনেক ক্ষেত্রেই কিন্তু এসব দেশগুলো এখন কারিগরি বা প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে গেছে। ভাষার যে বিষয়টি আছে, সেখানে সেখানকার ভাষা জানা অনেক ক্ষেত্রে যে এই শ্রমিক ভাই বোনেরা ওই দেশে যাওয়ার পরে তারা যদি বৈধভাবেও যান, সেখানে গিয়ে তারা নেগোশিয়েট করেন, তারা কাজ শেখার চেষ্টা করেন, ভাষাটা ওখানে শেখার চেষ্টা করেন, সে প্রস্তুতিটা খুব একটা হয় না। এবং সেই সুযোগটি সেখানে শুধু, যেটা মাসুদ করিম ভাই বলছিলেন যে হ্যাঁ মধ্যস্বত্বভোগী উভয় দিকে আছে, কিন্তু নিয়োগকর্তা যারা, তারাও সেই সুযোগটা নেন। তারা দেখেন যে আমি যাকে পাচ্ছি তাকে আমার শিখিয়ে পড়িয়ে নিতে হবে, তাকে তারা বেতন কম দেন, অথবা মনে করেন যে তারা শিক্ষানবিশ হিসেবে কিছুদিন কাজ করুক, তারপর আমি তার বেতন বাড়াবো, অথবা তার বেতনটা কিছুদিন আটকেও রাখেন যে না, সে তো এখনো প্রশিক্ষিত হয়নি। তো এই দক্ষ শ্রমিকের জায়গায় বড় গ্যাপটি যেটা হচ্ছে যে এখন যথেষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা আছে, কিন্তু এগুলো অনেক পুরনো ধাঁচের প্রশিক্ষণ। যে প্রশিক্ষকরা আছেন তাদেরকেও বেশি দোষ দেওয়া যায় না, তারা খুব ট্র্যাডিশনাল পদ্ধতিতে শিক্ষাদান করেন, বইয়ের ভাষায়, অথবা তারা বই দেখে, অথবা এমন ভাবে বলছেন যেটা একপাক্ষিক, আলোচনার মধ্যে দিয়ে মাথায় প্রবেশ করবে এমন ভাবে শিক্ষাটা দেওয়া হয় না। ভাষা শিক্ষার ক্ষেত্রে কিছু শব্দ মুখস্থ করিয়ে দেওয়া হয়, এবং কারিগরি দক্ষতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেটা বললাম যে অনেক দেশই এখন প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে। আমরা যতই ডিজিটাল বাংলাদেশ বলি, এই অভিবাসন খাতে যে কারিগরি দক্ষতা, সেটা প্রযুক্তি বহির্বিশ্বের সাথে মিলিয়ে সেই ধরনের যন্ত্রপাতি আমাদের কাছে নেই। সেটা ইলেকট্রিশিয়ানই হোক, কনস্ট্রাকশনের কাজই হোক, যেগুলো আমি বলছি আমাদের শ্রম অভিবাসীরা যেসব কাজে যান, সেই সব কাজের জন্য যে ধরনের ইকুইপমেন্টের দরকার, অনেক ক্ষেত্রে সরকার সেটা সরকারি যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে সেগুলো সংগ্রহ করা হয়, কিন্তু দেখা যায় যে ওগুলোর চালক, ওগুলোর প্রশিক্ষক না থাকায় ওগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে দক্ষ শ্রমিকের ব্যাপারটি বারবার আলোচনায় আসার পরেও এটার পরিবর্তন দেখছি না। কোভিড কালে যেটা, আমি এখানে আপাতত শেষ করছি, যে কোভিড কালে যেটা আরো এসছে, কিছু কিছু নতুন নতুন খাত উন্মোচন হচ্ছে, যেটা বলা হচ্ছে যেমন নার্সিং হোক বা এই জাতীয় স্বাস্থ্য সেবার খাতে, সেখানেও দেখা যাচ্ছে যে আমাদের যে ধরনের দক্ষতা বহির্বিশ্বে কাজে লাগতে পারে, সেই ধরনের সার্টিফিকেশন, সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এটা চিন্তা ভাবনার মধ্যে আছে, কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে প্রথমত আমার এখানে দক্ষ প্রশিক্ষক লাগবে, দক্ষ শ্রমিকের আগে দক্ষ প্রশিক্ষক লাগবে, প্রশিক্ষণ পদ্ধতি পরিবর্তন লাগবে, এবং সর্বোপরি আমার সেই যে ধরনের কারিগরি ব্যবস্থাগুলো থাকা দরকার, স্টেট অফ দি আর্ট ইকুইপমেন্ট, সেগুলো লাগবে। জি, আপনি বেশ চমৎকার করে বললেন, এবং যে বিষয়টাতে আপনি আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন সেটা হলো দক্ষতা। এই প্রসঙ্গটি নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন খন্দকার সোহেল রানা, যিনি অভিবাসন, সুশাসন এবং মানব পাচার সংক্রান্ত নানা বিষয় নিয়ে কাজ করছেন বাংলাদেশে। আমরা শুনলাম যে দক্ষতার একটি বড় সংকটের জায়গা তো অনেক বছর ধরে আমরা আসলে শুনে আসছি, এবং দক্ষতা বাড়ানো, দক্ষতা প্রশিক্ষণের বিষয় নিয়েও আমরা অনেক উদ্যোগের কথা শুনছি। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে দক্ষতা প্রশিক্ষণ যেমন জরুরি, আবার পাশাপাশি তো নিয়োগকর্তা প্রতিষ্ঠান এবং নিয়োগকর্তা দেশ, এই দুপক্ষের কাছে গ্রহণযোগ্য মাত্রার যে একটি স্কেল, মানদণ্ড যদি আমরা আসলে বলি, সেই মানদণ্ডের জায়গাটিকে আমরা আসলে গত কয়েক বছর কি আসলে অ্যাড্রেস করেছি কিনা ঠিকমতো। আমরা দক্ষতা প্রশিক্ষণের প্রচারের বিষয়ে অনেক উদ্যোগ দেখি, অনেক প্রতিষ্ঠান দেখি নানা বেসরকারি এবং সরকারি পর্যায়ে, কিন্তু এই মানদণ্ড, দক্ষতার মানদণ্ড বলতে আসলে আন্তর্জাতিক পর্যায়ে আসলে যে বিষয়টিকে ভাবা হয় বা ধরা হয়, সেইখানে কি আমরা আসলে পৌঁছতে পেরেছি কিনা, যেখানে আমরা আসলে জনশক্তি রপ্তানির বিষয়ে এত কথা বলছি, এত উদ্যোগ নিচ্ছি, কিন্তু এই জায়গাটাতে আসলে আমরা কোথায় আছি একটু আপনার কাছে শুনবো। ধন্যবাদ। নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমি যদি সুনির্দিষ্টভাবে আপনার প্রশ্নের জায়গাটাতে আসি, কাজ করতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে আপনি যে মিসিং লিঙ্কের কথা বলছিলেন, এটা আসলে প্রত্যেকটা জায়গাতেই কোথাও না কোথাও রয়ে গেছে। তার একটা বড় জায়গা আমি বলতে পারি যে আমাদের যে নেগোসিয়েশন স্কিল, সেই জায়গাটাতে আমরা সামহাও একটু পিছিয়ে থাকি সবসময়। সেটা কেমন? আসিফুনি ভাই যেটা বলছিলেন, যে ধরা যাক যে আমরা কেয়ার গিভার বা নার্সিংয়ের যে জায়গা, স্বাস্থ্য বিষয়ক সেবার যে জায়গা, সেই জায়গাটাতে আমাদের নতুন করে কর্মক্ষেত্রের চাহিদা তৈরি হচ্ছে বহির্বিশ্বে। সেই জায়গাটা
যদি তৈরি হয়ে থাকে, আমরা যদি গত 2 বছরের কথা ভাবি যে করোনাকালীন এই সময়টাতে এই চাহিদাটা তৈরি হচ্ছে, আমরা কি আসলে সেই জায়গাটা নিয়ে ভাবছি? যদি ভেবে থাকি তাহলে হয়তো দেখবো আমরা আরও 2 বছর 3 বছর লেগে যাবে যে এই বিষয়ক দক্ষতার কার্যক্রম শুরু করতে। এবং একইভাবে 2 বছর 3 বছর ধরে যদি আমরা এই সরকারি যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো সেই জায়গাটাতে যদি আমরা এই বিষয়ক ট্রেড বা কোর্সগুলো চালু করি, তাহলে প্রশিক্ষক যে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সেটা একটা দীর্ঘ প্রক্রিয়া, সেই জায়গাটাতেও আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। সুতরাং বাজারটা কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে। এই জায়গাগুলো আসলে গ্যাপের যে জায়গাটা। আপনি দেখেন কেয়ার গিভার হিসেবে আমরা জাপানে, থাইল্যান্ডে বা এই কম্বোডিয়াতে এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় আমরা কাজ করছি, কোরিয়াতে, কিন্তু এইটার কিন্তু আরও অনেক ব্যাপ্তির জায়গা আছে। এবং আপনি যেটা বললেন যে হ্যাঁ, নিয়োগকারী দেশের কাছে কি আসলে আমাদের যে মানদণ্ড, আমাদের যে সার্টিফিকেশন লেভেলটা, সেটা কি আসলে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, এই জায়গাটা তো আসলে সবসময় এই যে এমইউ বা G2G যে বিষয়গুলো হয়ে থাকে, চুক্তি বিষয়ক জায়গাগুলো, সেই জায়গাটা তো আসলে এটা উন্মুক্ত হয় না। এবং এই চুক্তিগুলো হওয়ার আগে বহুবার এটা আলোচনা হয়েছে যে বেসরকারি সংস্থা যারা এটা নিয়ে কাজ করছে, অভিবাসীদের অধিকার নিয়ে যারা কাজ করছে, তাদের মতামত নিয়ে যদি সরকার এই জায়গাটাতে চুক্তির জায়গাটাতে আবদ্ধ হয়, তাহলে হয়তো অনেকখানি অভিবাসী কর্মীদের অধিকারের বিষয়টাও থাকে। এবং কোন জায়গাটাতে আসলে এই বেসরকারি সংস্থাগুলো কাজ করতে পারে সচেতনতা তৈরি করার জন্য বা তাদেরও প্রশিক্ষণের জায়গাটাতে, সেই জায়গাটাতে কিন্তু ভূমিকা রাখতে পারে। তো আমার মনে হয় এই জায়গাটাতে আসলে একটু মিসিং লিঙ্কটা রয়ে গেছে। আপনি কয়েকটি পয়েন্ট বললেন, সেই পয়েন্টগুলো নিয়ে আমরা আমাদের আলোচনার পরবর্তী অংশে আরও বিস্তারিত নিশ্চয়ই আলোচনা করবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আরও দুজন অতিথি যুক্ত হয়ে গেছেন এর মধ্যে, একটু দর্শকদের সঙ্গে একটু আলাপ করে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক এবং উন্নয়ন অন্বেষণের চেয়ারপারসন রাশেদ আল মাহমুদ তিতুমির, এবং যুক্ত হয়েছেন ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির প্রধান শরীফুল হাসান। দুজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা রাশেদ আল মাহমুদ তিতুমির আপনার কাছে একটু পরে যাচ্ছি, শরীফুল হাসানের কাছে একটু যেতে চাই। আমরা মোটামুটি অভিবাসন দিবস সামনে রেখে সার্বিক পরিস্থিতি, বিশেষ করে আমাদের অভিবাসীরা তারা নিজ ভূমে এবং পরভূমে কিভাবে আছেন, এই বিষয়টি আবার একটু ফিরে দেখবার চেষ্টা করছি। আমরা যে খুব এটুকু আমাদের আলোচনা যতখানি এগোলো, আমরা বুঝতে পারছি যে বছর জুড়ে আমরা অভিবাসী, আমাদের প্রবাসী শ্রমিকদের নিয়ে বিস্তর আলোচনা করলেও তাদের প্রেক্ষাপট, পরিস্থিতি খুব যে বদলেছে, খুব যে ভালো হয়েছে এমনটি বলার অবস্থায় আমরা এখন আসলে পৌঁছেনি। অনেক হয়তো পথ হাঁটতে হবে। আমরা একটা একটা করে যদি প্রসঙ্গ ধরি, আজকে এবং গতকালকে আমরা আসলে দেখছি বিভিন্ন গণমাধ্যমে আসলে শিরোনাম হচ্ছে যে অভিবাসন ব্যয়ের বিষয়টি, এবং অনেক দায়িত্বশীল ব্যক্তিরা এই বিষয়টি নিয়ে কথা বলছেন। আমরা অভিবাসন ব্যয় এই বিষয়টি তো কমাতে পারিনি, এবং সেটি হয়তো নানা ক্ষেত্রে আরও বেড়ে যাচ্ছে, এরকম ঝুঁকি আমরা আসলে দেখছি। সর্বশেষ আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিমান ভাড়া অনেক বেশি বেড়ে গেছে, যেটা নিয়ে মন্ত্রীরাও কথা বলছেন, আরও অনেক কথা হচ্ছে। তো এই প্রেক্ষাপট যেখানে আমরা দেখছি যে সরকারি এবং বেসরকারি নানা উদ্যোগ হচ্ছে, নানা কর্মসূচির কথা আমরা জানি, অনেক পক্ষ থেকে নানা রকম কথা হচ্ছে, তারপর পরিস্থিতি তো বদলাচ্ছেই না, বরঞ্চ আরও খারাপের দিকে যাচ্ছে। আপনি কিভাবে পুরো বিষয়টিকে আসলে বর্ণনা করতে চাইবেন? ধন্যবাদ। আমি একটা ঘটনা দিয়ে শুরু করি। বিনা সিকরিকে আপনারা সবাই চিনেন, উনি আমাদের বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার ছিলেন। তার আগে উনি মালয়েশিয়ান হাই কমিশনার ছিলেন ভারতে। তো মালয়েশিয়া এরকম আনডকুমেন্টেডদের দেখার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্পে প্রায় পুলিশ যায়। 2002, 2003, 2004 ওই সময়ের ঘটনা। এরকম একটা ক্যাম্পে মালয়েশিয়ান পুলিশরা গিয়েছে। তো গিয়ে তারা দেখেছে কিছু ইন্ডিয়ানদের কাগজপত্র, ডকুমেন্ট, আনডকুমেন্টেড, এক মালয়েশিয়ান পুলিশ ইন্ডিয়ানদের পাসপোর্ট ছুড়ে মেরেছে। ইন্ডিয়ানরা প্রচন্ড রিয়াক্ট করলো যে তুমি আমার পাসপোর্ট ছুড়ে মেরেছো, এটা হচ্ছে আমার দেশের পাসপোর্ট, তুমি আমার দেশকে অবমাননা করেছো। তারা তৎক্ষণাৎ বিনা সেক্রেটারিকে তাদের হাই কমিশনারকে জানালো। তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হলেন এবং খুব তীব্র প্রতিবাদ করলেন। তিনি দিল্লিতে জানালেন, মনমোহন সিং এর সরকার প্রতিবাদ করলেন যে মালয়েশিয়ান পুলিশ যেভাবে বা ইন্ডিয়ানদের সাথে বিহেভ করেছে এটা কোনোভাবে মানা যায় না। তারা বললো 24 ঘন্টার মধ্যে মালয়েশিয়াকে ক্ষমা চাইতে হবে, তা না হলে ইন্ডিয়া পরবর্তী ব্যবস্থা নেবে। 24 ঘন্টার আগেই মালয়েশিয়া ক্ষমা চাইলো। এবং আপনি কখনো শুনবেন না মালয়েশিয়া কোন একজন ভারতীয়র সাথে খারাপ বিহেভ করা হয়েছে। সেইখানে বাংলাদেশিদের আপনি গরু ছাগলের মতন হাতে শেকল দিয়ে বন্দি করে নেওয়া হয়। এয়ারপোর্টে আনার সময় লম্বা যেভাবে গরু জবাই করে আমরা সেভাবে শেকল দেওয়া নয়, পৃথিবীর কোনো আইনে যেটা নেই।
এই যে করা হয়, দেখেন আমি সবসময় একটা বলি যে আপনি যদি আপনার নিজের দেশের নাগরিককে সম্মান না করেন, অন্য কোনো দেশের টাকা পড়ানে আপনার নাগরিককে সম্মান করেন। আপনি আমাদের এখান থেকে যখন একজন মানুষ ঠিক করেন তিনি বিদেশ যাবেন, তিনি যখনই মাথার মধ্যে নেন, এই চিন্তা হওয়ার পর তার পাসপোর্ট তৈরি, রিক্রুটিং এর সঙ্গে যোগাযোগ, মধ্যস্বত্বভোগী, আপনি পাসপোর্ট পাওয়ার পর আবার পুলিশ ক্লিয়ারেন্স নাও, এয়ারপোর্টে ভোগান্তি, উচ্চ মূল্যের টিকিট, বিদেশে যাও 18-20 ঘন্টা পরিশ্রম করো, টাকা পাঠানোর একটা ঝঞ্ঝাল, তারপরে আপনি বিদেশ থেকে কোনো সহায়তা নিতে দূতাবাসে যাবে, সেখানে ভোগান্তি, 5 বছর পর দেশে ফিরবে, কাস্টমস আছে, প্রতিটা ধাপে ধাপে যে ভয়াবহ রকমের ভোগান্তি হয়রানি, তাতে আপনি এই প্রবাসীরা যে মানুষ সেটা আপনার মনে হবে না। তো আপনি সেই যে নিজ ভূমি পরভূমি বলছেন, সত্যি সত্যি যারা এই দেশের অর্থনীতিকে সচল রাখে, এই যে 20 থেকে 25 বিলিয়ন ডলার পাঠায়, তারা এই টাকাটা কত? সারা পৃথিবী মিলে বাংলাদেশকে যে সহায়তা দেয় তার থেকে 8 থেকে 10 গুণ বেশি। বেশি দিন আগের কথা নয়, সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিলেন, তিনি বলতেন আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় গিয়ে আমার যখন ধার দেনা চাইতে হয় বাজেটের জন্য, আমার লজ্জা লাগে, ভিখারি মনে হয়। সেই জায়গা থেকে বাংলাদেশে কারো বের করে আনলো এই গার্মেন্টস, এই তো প্রবাসীরা। তো তাদেরকে কতটুকু সম্মান আমরা দিই? মর্যাদার জায়গা তো অনেক পরে। আপনি গতকাল পরশুদিন রাতে আমি এয়ারপোর্ট দিয়ে ফিরেছি, কাস্টমসে একজন যখন বেশ কয়েকটা তার ট্রলি বা কাস্টমস এর যে কর্মকর্তা তাকে বলছে, এই তুমি এভাবে চলে যাচ্ছ কোন চাকরি, আপনি চট করে তাকে তুই তুমি বলে ফেলছেন, আমার চোখের সামনে দেখা ঘটনা। আপনি, আমরা তো তাদেরকে যে প্রতি মুহূর্তে আমরা অসম্মানটা করি, তো সেটা তো আপনি, এবং এই আলোচনা কোনো বিচ্ছিন্ন জায়গা থেকে করে লাভ নেই। আমাদের এই রাষ্ট্রে আপনি তিতাস বলেন, গ্যাস বলেন, পাসপোর্ট বলেন, আপনি ড্রাইভিং লাইসেন্স একটা রাষ্ট্রের প্রায় 2.5 বছর ছাপা বন্ধ ছিল। আপনি অবাক হবেন, ড্রাইভিং লাইসেন্স ছাপা বন্ধ থাকতে পারে? এমন কোম্পানিকে আমরা কাজ দিই যারা তার দেশে ব্ল্যাক লিস্টেড। পাসপোর্ট, আপনি বলেন একজন কর্মী বিদেশ যাবেন, জাতীয় পরিচয়পত্র তার আছে, আপনি তাকে পাসপোর্ট দিতে কেন মাসের পর মাস ভুগতে হবে? কেন তার পাসপোর্ট রিনিউ করতে এই 2021 সালে এসে 6 মাস লাগবে? বা এনআইডি আমার নাগরিক, তুমি তার পাসপোর্ট একদিন দিতে কি সমস্যা? পাসপোর্ট তো কোনো নাগরিকত্ব না, পাসপোর্ট ট্রাভেল পারমিট। আপনি একজন খুনিরও পাসপোর্ট পেতে পারেন। রাষ্ট্র যদি মনে করে সে যাবে না, তাকে আপনি আটকে দিবেন। কিন্তু পাসপোর্টটা পেতে যদি তার বছর বছর ঘুরতে হয়, তার ড্রাইভিং লাইসেন্স করতে বছর, আপনি বলেন সেবার কোন খাতে আজকে স্বাধীনতার 50 বছর, বিজয়ের 50 বছর উদযাপন করতে যাচ্ছি, আপনি বলেন কেউ একজন যে আমার এই খাতটা ঠিক মতো চলছে? তো কাজেই আমার এই প্রবাসীরা, এই মানুষগুলো কারা? আমি বলি বাংলাদেশের অর্থনীতি চালায় 3 শ্রেণী মানুষ। EF, যেটা আমার অর্থনীতি, ই মানে এক্সপার্টেড ওয়ার্কার, প্রবাসী শ্রমিক, F ফার্মার্স কৃষক, G মানে গার্মেন্টস ওয়ার্কার। গার্মেন্টস ওয়ার্কার, কৃষক, প্রবাসী শ্রমিক, তাদের কাউকে কি আমরা এতটুকু মর্যাদা দেই? রোজ সকালে লিখলিখে মেয়েগুলোই ঢাকা শহরে যায় গার্মেন্ট চালাতে, কোন দিন এই রাষ্ট্রের কোন জায়গায় তাদের প্রতিনিধিত্ব করতে দেখেছেন? প্রতিনিধিত্ব করতে দেখবেন আপনি বিজিএমই কে। আপনি এই কৃষককে কোন জায়গায় দেখেছেন? এই স্বাধীনতা 50 বলেন, বিজয়ের 50 বছর বলেন। তো নিজ করে পরে এই কথাগুলো বললে হয়তো অনেকে খারাপ ভাববে যে হয়তো আমি মানে রাষ্ট্র বিরোধী কথা বলি বা অনেকে দুঃখ, কিন্তু বিশ্বাস করেন আজকে 20 বছর ধরে দেখছি মানুষকে যে মর্যাদা দেয়াটা, আমি যদি আমার নাগরিককে মর্যাদা না দিই, পৃথিবীর কোনো দেশ দেবে না। এবং অভিবাসন সেক্টরের প্রতিটা ধাপ, এখানে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। আমরা কিছু হলি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে অনেক সময় টাকায়, কিন্তু পাসপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, সেটা আবার সেখানে পাসপোর্ট অধিদপ্তর দেখে হচ্ছে মেশিনারি এবং পাসপোর্ট ইলেকট্রনিক্স আর্মি দেখেন। আবার আপনি স্বাস্থ্যেরটা দেখেন, টিকা স্বাস্থ্য। তার মানে হচ্ছে অনেকগুলো যে মন্ত্রণালয় আছে। বিমান, আপনি বলেন, আপনি এই মুহূর্তে যে কেউ আপনার মোবাইলে গিয়ে সার্চ দেন, আপনি আসাম থেকে বলেন, কলকাতা থেকে বলেন, সৌদি আরবের একটা টিকিটের সার্চ দেন, 30 থেকে 35 হাজার টাকা পাবেন। আর বাংলাদেশের টিকিট হচ্ছে 90 হাজার টাকা। আপনি বলেন কি কারণে এই 4-5 ঘন্টা দূরত্ব 90 হাজার টাকা হবে? আমাদের তো আমার 1 কোটি লোক দেশের বাইরে থাকে, 20 লাখ লোক থাকে সৌদি আরবে। আপনি এখানে তো দিনে 8টা ফ্লাইট চালু করতে পারেন। তা আপনি সেখানে আসে আপনি কি হয়? আপনি যদি প্রবাসী কর্মী, আপনি ফিক্স করে দেন যে সে আমার 50 হাজার টাকা যাবে, 90 হাজার টাকা না, কি লাগে বিমানে? আপনার তো বিমান লসও করে না। শুধুমাত্র এই 1 কোটি প্রবাসী শ্রমিক দিয়ে পৃথিবীর বহু এয়ারলাইন্স বাংলাদেশে ব্যবসা করছে, আমরা আমাদেরটা পারি না। আপনি প্রতিটা জায়গায়, এটা যদি বলি আজকে 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস, আমরা কথায় কথায় বলি প্রবাসী, কৃষক, গার্মেন্টস শ্রমিক, আমরা মর্যাদা দিই। বাস্তবতা হচ্ছে আপনি এদের প্রতিনিধিত্ব কোথাও পাবেন না, এবং প্রবাসীদের তো কোনো প্রতিনিধিত্ব নাই। গার্মেন্টস সেক্টরের জন্য বিজিএম এ খুব ভালো আছে, কথায় কথায় তারা রাষ্ট্রকে জিম্মি করতে পারবে, এই করবো না ত্যান করবো না, তারা যা চায় হবে। আর এই প্রবাসীদের জন্য কথা বলারও তো কেউ নেই। তো যার কারণে তাদেরকে আপনি ওই যে বছরের পর বছর বিমানবন্দরে বছর বছর দুর্ভোগ দেবেন। এবং আরেকটা জিনিস ভাবে, আজকে 2021 সাল, যখন আমরা বলছি মধ্য আয় দেশের দিকে যাচ্ছি, সেই সময় লোকজন সমুদ্র পথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য মরিয়া। আপনার যারা উচ্চশিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার বলি, তারা কানাডা আমেরিকা যাওয়ার জন্য মরিয়া। আর যারা একটু নিচের দিকে, তারা মিডল ইস্ট অন্য জায়গায় চলে যেতে চায়। আজকে বাংলাদেশ আমার যে দেশ,
যে দেশটাকে ছাড়াটাকে সবাই সফলতা মনে করে। কি এমন সংকট আজকে হচ্ছে যে মধ্য আয়ের দেশের লোককে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে যেতে হবে? সংকটটা কোথায়? কেন আজকে আমার দেশের লোক সব কানাডা আমেরিকা চলে যেতে চায়? সংকটটা কোথায়? তার মানে একটা ভয়াবহ কোনো সংকট আছে যেটা আমরা বলি না। এই অ্যাড্রেসটা আমি মনে করি করা দরকার। একটা দেশে যদি টাকা অর্থনীতি সব হতো, তাহলে পৃথিবীর বহু দেশ থপ করে ভেনিজুয়েলা বলেন, সিরিয়া বলেন, লিবিয়া বলেন ধসে যেত না। আমার মূল্যবোধের সংকট, মানুষকে মানুষ ভাবার সংকট, সেটা খুব জরুরি। আপনি স্বাধীনতার এই সময় এসে একজন সার্জেন্ট তার পা ভেঙে যাবে, তার বিচার পেতে 14 দিন মানে মামলা করতে লাগবে, প্রতিটা জায়গায় তাই। আপনি এবং আমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশ শেষ করে আমার শিক্ষক যেখানে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সময় 2021 সালে এই আইন আছে যে বিবাহিত হলে আপনি হলে থাকতে পারবেন না, অন্তঃসত্ত্বা। পৃথিবীর সাথে আমি তো মনে করি একটা যে মেয়েটা বিবাহিত, তাকে আর একটু বেশি আমাদের কেয়ার করা দরকার যেন সে লেখাপড়াটা করতে পারে। আপনি এই 2021 সালে এসে বাংলাদেশে এমন এমন সব কথাবার্তা শুনবেন, তাতে যদি বোধ সম্পন্ন মানুষ হন, আপনাকে প্রতিদিন কষ্ট পেতে হবে, কাঁদতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, আপনি বাংলাদেশে আপনি ব্যবসা করবেন, আয় করবেন, আপনার না সন্তান শরীফুল হাসান, আমরা আসলে সমস্যা যে যতগুলো আপনি আসলে উল্লেখ করলেন, এই সমস্যাগুলো নিয়ে আসলে আমরা বছর জুড়ে বিভিন্ন আলোচনায় কিন্তু এই বিষয়গুলো আসলে উঠে আসে। তারপরও কিন্তু আমরা একটু আশাবাদী হয়ে থাকতে চাই এবং সমাধান খুঁজতে চাই। আমরা আমাদের এই আলোচনা পরবর্তী অংশে সেই সমাধানগুলো নিয়ে একটু আলোচনা করবো, অবশ্যই চেষ্টা করব। আমাদের সঙ্গে রাশেদ আল মাহমুদ তিতুমির আছেন। আমরা একটু আপনার কাছে যে বিষয়টি আসলে শুনবো, যে একটা হচ্ছে যে আমাদের অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে যতগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তার মধ্যে একটু খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে আমাদের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এবং করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বজুড়ে যখন দেশে দেশে আমরা দেখলাম যে অর্থনীতি একটা বড় ঝুঁকির মুখে পড়েছে, বাংলাদেশও তার বাইরে ছিল না, কিন্তু এই বড় একটি নাজুক অবস্থার মধ্যে আমরা দেখলাম যে আমাদের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ কিন্তু যতখানি কমে যাওয়ার শঙ্কা ছিল ততখানি কমেনি। যদিও সেটি একটি ব্যাখ্যা দিয়েছেন আসিফ মুনির, আমরা আরও অনেক ব্যাখ্যার কথা আসলে জানি, কিন্তু আমাদের আসলে মূল মনোযোগের জায়গাটি হচ্ছে এই রেমিটেন্স যেন কোনোভাবেই না কমে, এবং ভবিষ্যতে আমরা কি আসলে এমন কোনো উদ্যোগ, এমন কোনো ভাবনাটা ভেবে রাখতে পারি কিনা যাতে আমাদের রেমিটেন্সের প্রভাবটা যেন ঠিক থাকে, প্রয়োজন বোধ যেন বাড়ে। এই বিষয়ে কি আপনি কিছু যোগ করবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা আমরা তো জানি যে কিছুক্ষণ আগে কয়েকটি আলোচনা হয়েছে এবং তারা তাদের অভিজ্ঞতার আলোকে বিষয়গুলো সম্পর্কে তাদের ঋদ্ধ বক্তব্য উপস্থাপন করেছেন। আমি সেই বিষয়গুলোকেই যদি আমরা সংক্ষিপ্ত আকারে বোঝার চেষ্টা করি, তাহলে প্রথমে তো পরিসংখ্যানের দিকে তাকানো দরকার। কারণ হচ্ছে যে এই কোভিড অতিমারি থেকে কিভাবে পুনরুদ্ধার ঘটবে অর্থনীতির এবং পুনর্গঠন হবে, সেটা আমাদের আজকের বড় তাগিদ। সেই ক্ষেত্রে যদি আমরা অভিবাসী আয়ের দিকে তাকাই, তাহলে দেখব কে গত বছরের চেয়ে দ্বিগুণের বেশি কর্মী গেছে বিভিন্ন দেশে, কিন্তু একই সময়ে প্রবাসী আয় কমেছে। এবং কিছুক্ষণ আগেই বলা হলো যে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত 3 মাস পুরোপুরি বন্ধ ছিল বিদেশ যাওয়া। এ বছরের শুরু থেকে বাড়তে থাকলেও মাঝে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে এপ্রিল, মে এবং জুলাই, আগস্ট মাসে কমে যায় প্রবাসে কর্মসংস্থান। সো আমরা তাহলে বলতে পারি যে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো, বা যেটাকে সংক্ষেপে বিএমইটি বলে, এবং বাংলাদেশ ব্যাংকের যদি তথ্য বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত 6 মাসে বিভিন্ন দেশে যে পরিমাণ লোক গেছেন, কিন্তু ওই সময়ে যদি প্রবাসী আয় হিসেব করেন, তাহলে দেখবেন হচ্ছে 1,07,956 কোটি টাকা। কিন্তু কর্মসংস্থান ব্যাপক বাড়লেও প্রবাসী আয় এসেছে আপনার কম। তার মানে হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে দিন দিন প্রবাসী আয় কমছে। তো এইটা একটা কাঠামোগত কারণ। প্রাক কোভিড কালেই দেখা যাচ্ছিল দুটো কারণে যে বিষয়টি উল্লেখ করা হলো, একটা হচ্ছে যে দক্ষতা, এবং দ্বিতীয় হচ্ছে নতুন বাজারের চাহিদা পূরণ করা। এবং সেটা এক সময় দক্ষতার বিষয়, তার সাথে দুটো প্রয়োজনীয় বিষয়ও আলোচনা করা হলো। একটা হচ্ছে যে নিরাপদ তাদের অভিবাসন, এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতা আছে সেগুলো থেকে কিভাবে নিরসন ঘটিয়ে তাদের নিরাপদ এবং অধিকার ভিত্তিক অভিবাসন হতে পারে। আমরা যদি কোভিড অতিমারির থেকে পুনর্গঠনের দিকে যেতে চাই, তাহলে মূল প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশে
যে পরিমাণে শ্রমশক্তি আছে সেই শ্রমশক্তিকে আমরা কিভাবে কাজে লাগাবো, এবং সেটা দেশের ভেতরে কিভাবে এবং দেশের বাইরে কিভাবে। আর তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উন্নয়ন কৌশল হওয়া দরকার, যে কিভাবে জনমিতিক লভ্যাংশ পাওয়া যাবে। কারণ এই সুযোগ তো বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ে আসবে না, কারণ এই সময়ই আমাদের কর্মক্ষম মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। কারণ ইতিমধ্যে আর একটা পরিবর্তনও কিন্তু আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে দিন দিন বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে এবং শিশু এবং কিশোরের সংখ্যা বাড়ছে। তাহলে জনমিতিক লভ্যাংশকে কাজে লাগিয়ে এক ধরনের ন্যায় ভিত্তিক উন্নয়ন গতিযাত্রায় আমরা কিভাবে সামিল হব। আমরা যে আলোচনা, আমি অন্য আলোচনাটা করব না, আমি ছোট্ট করে আচ্ছা, এই আলোচনাটি আপনার কাছে আমরা একটু শুনতে চাই, তবে এই পর্যায়ে আলোচনার এই পর্যায়ে আমাদের একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে। আমরা আজকে আলাপ করছি অভিবাসীদের নিয়ে, যে তারা নিজ ভূমে এবং পরভূমে কেমন আছেন এই সামগ্রিক প্রেক্ষাপটটি নিয়ে আলাপ করছি। আমরা বিরতিতে যাবার আগে রাশেদ আল মাহমুদ তিতুমির কথা বলছিলেন, অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা এবার ওটা আপনার কাছে বাকি আলোচনাটি একটু শুনতে চাইবো, একটু ছোট করে, যে আমরা আসলে যে রেমিটেন্সের যে প্রবাহটি নিয়ে আসলে কথা বলছিলাম, যে আমাদের ভাবনাটি কি সঠিক অবস্থানে রয়েছে কিনা বর্তমানের প্রয়োজনে, এবং ভবিষ্যতে প্রবাহটি যেন ঠিক থাকে, আপনি বলছিলেন। জি, আমি বলার চেষ্টা করছিলাম, যদি আপনার মনে থাকে, সেটি হচ্ছে যে আপনার অতিমারির থেকে অর্থনীতির পুনর্গঠন কিভাবে হবে, এবং সেখানে পুনর্গঠন করতে হলে শ্রমশক্তির নিয়োজন কিভাবে করবে, অর্থাৎ কর্মসংস্থানটা কিভাবে তৈরি হবে। কারণ নতুন দারিদ্র তৈরি হয়েছে, সেই নতুন দারিদ্র কমার একটাই পন্থা কর্মসংস্থান তৈরি করা। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের কর্মক্ষম জনশক্তি যে কোনো সময়ের থেকে এখন বেশি। জনমিতিক লভ্যাংশ যদি অর্জন করতে হয়, তাহলে অধিকাংশ কর্মক্ষম জনগণকে কাজে নিয়োজিত করতে হবে, এবং এমন ধরনের কাজে নিয়োজন করতে হবে যেখান থেকে তার জীবন যাপন চালানোর মতো মজুরি পাওয়া যায়। কারণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি প্রকৃত মজুরিও কমেছে। এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিককালে প্রবাসী আয় হ্রাস পেয়েছে, যদিও মানুষ এই সময়ের সাথে অন্য সময় যদি তুলনা করা হয় তাহলে বেড়েছে। এখানে যে প্রশ্নটি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে আমাদের সবার জানা দুটো বিষয় উল্লেখ করা হয়েছে। একটা উল্লেখ করা হয়েছে দক্ষতার অভাব, এবং দ্বিতীয় আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা, এবং তার সাথে সাথে মধ্যবর্তী শ্রেণীসমূহের যে আচরণ এবং তার থেকে যে তাদের লভ্যাংশ বা জোর জবরদস্তির মাধ্যমে অর্থ সংগ্রহ, এবং তার সাথে যুক্ত হয়েছে দেশের সম্মানবোধ। আমি যে কথাটা বলতে চাই, আপনি শুরুতেও যে কথাটা বলেছেন যে আমরা মূল বিষয় নিয়ে অনেক দিনই আলোচনা করছি, তাহলে সমাধান কেন হচ্ছে না? অর্থাৎ বিষয়টা একটা মধ্যম পর্যায়ের, অর্থাৎ মধ্যবর্তী। এটা একেবারেই এই আজকে উদ্ভব ঘটেনি। এই যে দক্ষতার সংকট, এটা মধ্যমেয়াদী সমাধান করার ছিল, কিন্তু কেন ঘটেনি সমাধানটা, এটা আপনাকে তিনটা ব্যাখ্যা খুব জরুরি। এই ব্যাখ্যা এখনো আমাদের দেশে জারি নাই। প্রথম ব্যাখ্যা হচ্ছে যে আপনি যে সমস্ত দক্ষতা অর্জন করবেন, অর্থাৎ যেখানে স্বল্প দক্ষ, সেই খাতগুলোতে মানুষ আসলে যেতে আগ্রহী কিনা। কেন আমাদের কারিগরি শিক্ষার প্রতি মানুষের আকাঙ্ক্ষা নেই? আমরা তো সবসময় প্রতি মুহূর্তে বলছি যে কারিগরি শিক্ষায় অনেক মানুষের অংশগ্রহণ করা দরকার। আমরা কেন এত সাধারণ শিক্ষার মধ্যে যাচ্ছি? যদিও সাধারণ শিক্ষার গুণ নিয়ে বড় প্রশ্ন আছে। কেন? কারণ হচ্ছে যে আমরা
প্রতিষ্ঠানকে আমরা সবসময় মনে করি যেটা এটা আনুষ্ঠানিক প্রতিষ্ঠান, অর্থাৎ হচ্ছে নির্বাহী বিভাগ বা হচ্ছে বিচার বিভাগ বা সংসদ, কিন্তু আসলে মূল প্রতিষ্ঠান হচ্ছে অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান। একটা হচ্ছে আপনার নর্মস অর্থাৎ রীতি রেওয়াজ, আর একটা হচ্ছে মূল্যবোধ। আপনি যদি সমাজে দেখেন যে সমস্ত ক্ষেত্রে আমাদের আসলে কারিগরি শিক্ষায় যাওয়া দরকার এবং সেখানে অভাবও আছে, সেটা রাজমিস্ত্রি হোক, রং মিস্ত্রি হোক, বা হচ্ছে যে বিদ্যুৎ কর্মী হোক, বা পরিচ্ছন্নতা কর্মী হোক, বা যে কোনো কর্মী, কারণ আমাদের দেশে তাকে সম্মান করা হয় না। অর্থাৎ সকল কর্মই সম্মানের এই যে রীতি রেওয়াজ, এটার বিরাট রকমের অনুপস্থিতি আছে, যার কারণেই কেউই আসলে কারিগরি শিক্ষার দিকে যেতে পারে না। এবং সেটা মূল্যবোধও তৈরি হয়েছে। যেমন সাধারণ শিক্ষায় বিএ পাশ করলে তাকে মেয়ে বিয়ে দিতে রাজি হবে, কিন্তু কেউ যদি ইলেকট্রিক মিস্ত্রি হয়, বা হচ্ছে যে আপনার রং মিস্ত্রি হয়, বা রাজমিস্ত্রি হয়, বা কাঠ মিস্ত্রি হয়, বা ডাক্তার এবং নার্সের ক্ষেত্রে যে সকল কর্মই সম্মানের, অর্থাৎ রাস্তায় যদি পরিচ্ছন্নতা কর্মী না থাকে তাহলে তো রাস্তা পরিষ্কার থাকবে না। আপনার কাঠ মিস্ত্রি না থাকলে হচ্ছে যে আপনি কাঠের আসবাবপত্র ঘর নির্মাণ করতে পারবেন না। রাজমিস্ত্রি না থাকলে আপনার নির্মাণ শৈলী হবে না। কিন্তু কোনো অবস্থাতেই আপনি তাকে সম্মান করেন না, তুই তো কারিগর। তার মানে হচ্ছে যে আপনার অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান যেখানে হচ্ছে যে নর্মস এবং সমাজ যেটা তৈরি করে মূল্যবোধ, সেখানে কিন্তু বড় রকমের কোনো অভিযান নাই। আমরা লক্ষ্য করেছি যে এনজিওরা বিভিন্ন রকমের অভিযান চালু করেন, ক্যাম্পেইন চালু করেন, কিন্তু সকল কর্মই সম্মানের এই ক্যাম্পেইন কিন্তু আমরা দেখিনি, যার ফলে কেউই আগ্রহী হয় না যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে। কিন্তু আপনি যদি ব্রিটেনে যান তাহলে বলবে কি, হ্যাঁ আমি প্লামার হব, অসুবিধা কি? কারণ অনেক প্লামার কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের থেকে বেশি আয় করে। এই যদি হয় আমাদের আসলে আর্থসামাজিক প্রেক্ষাপট, যেটি আসলে বহু বছর ধরে আসলে আমাদের সমাজে লালন করা হচ্ছে, এবং এই লালন করছেন, কিন্তু লালিত সংস্কৃতি তো পরিবর্তনও করেন। এক সময় ধূমপান পানকে আপনার মনে হতো যে নায়কের সবচেয়ে বড় কাজ, এখন তো কোনো নায়কের হাতে আপনি ধূমপান দেখতে রাজি নয়। তার মানে এটাকে আপনি বললেন যে এটা অনেক দিনের বিষয়, এটা পরিবর্তন করা যাবে না, তা না। এটা খুবই সম্ভব যদি অভিযান চালানো হয় সকল কর্মই সম্মানের। এটা হচ্ছে, এটি আপনি যেমন আসলে বললেন যে সকল কর্মই আসলে সম্মানের। আর এর সঙ্গে যদি আমরা আরেকটি বিষয়কে যোগ করতে চাই, যেটি আসলে কিছুক্ষণ আগে আসিফ মনির বলছিলেন যে দক্ষতার উন্নয়নের বিষয়, আমরা তার কাছেই এই বিষয়টি শুনতে চাইবো যে আমরা যে সামাজিক যে প্রেক্ষাপটের কথা আসলে রাশেদ আল মাহমুদ তিতুমির আমাদেরকে বলছিলেন, তার সঙ্গে যদি দক্ষতার ঘাটতির বিষয়টাকে যদি আমরা একটু অ্যাড্রেস করতে চাই, আমরা জানি যে বহু বছর ধরে আমাদের দেশে কিন্তু কারিগরি শিক্ষার বিষয়ে এক ধরনের অনীহা রয়েছে, সামাজিক ভাবে পুরো বিষয়টি সম্মানের নয়। তো এই যদি হয় বাস্তবতা, তাহলে আসলে আমাদের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমরা যে একটি গুণগত মানের পরিবর্তন ঘটাতে চাইছি, সেক্ষেত্রে আসলে আমাদের করণীয়টি কি হবে যদি আমাদের যদি চ্যালেঞ্জ আগে থেকেই থেকে থাকে। এবং আমরা জানি যে সরকারি বেসরকারি বিভিন্ন পক্ষ তো এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। সাম্প্রতিক সময় আমরা দক্ষতার সমৃদ্ধি এই শব্দগুলো অনেক শুনছি। তো সেক্ষেত্রে আসলে আমরা আটকে আছি কোথায়? ধন্যবাদ। এবং তিতুমির সাহেব খুব ভালো একটা কথা বলেছেন যে আমাদের সম্মান মান, যেটা সব কাজে যে সম্মানের এই জিনিসটার স্বীকৃতি বা এটার প্রচারণাটা দরকার। দক্ষতার বিষয় যেটা বলছেন, এখানে এক সরকারি ব্যাপারটাকে আনতেই হবে, কারণ আমরা যদি মানদণ্ড নির্ধারণ করতে চাই সেখানে সরকারের ভূমিকা সবচেয়ে বেশি। আমরা জানি যে বাংলাদেশ সরকারের এখন একটা কর্তৃপক্ষ আছে, এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। কিন্তু এই অথরিটি কর্তৃপক্ষ কিন্তু এখন গত কয়েক বছর হলো তৈরি হয়েছে। এইটার আওতায় একটা মানদণ্ড নির্ধারণ করা হচ্ছে, যেটা আমি ইংরেজি টার্মটাই বলছি, NTVQF। আমরা সাম্প্রতিককালে শুনেছি যে অভিবাসন খাতে যে প্রশিক্ষণের ব্যবস্থাগুলো আছে, তারা চেষ্টা করছেন যে এই সার্বিক যে প্ল্যাটফর্ম বা আমব্রেলা ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, এটার আন্ডারে যে মানদণ্ড ঠিক করা হয়েছে NTVQF, যেটা বলা হচ্ছে যে আন্তর্জাতিক মানের, এবং সেই মানদণ্ড নির্ধারণ করেই প্রশিক্ষণগুলো দেওয়া হবে যারা অভিবাসী কর্মী তাদের জন্য। এখন সেখানে যেটা তিতুমির সাহেব বলছেন যে সেখানে একটা সচেতনতা তৈরির জায়গা আছে যে এই প্রশিক্ষণটা একজন ব্যক্তি কেন নেবে।
এখানে মধ্যস্বত্বভোগী আছে, রিক্রুটিং এজেন্সিরা আছে, যারা বিদেশে যেতে চান, তাদের আগে যারা গিয়েছেন তারা অনেক স্বল্পদক্ষ হয়েও কিছু আয় করছেন। কাজে এই প্রবণতা যখন আছে, তারা কিন্তু জানার পরেও সেই দক্ষতা অর্জনের ব্যাপারে হয়তো অতটা তাদের আগ্রহ থাকবে না। কাজেই তাদেরকে একটা প্রমাণ দেখাতে হবে, যে প্রামাণিক জায়গায় আসতে হবে, যে তারা যদি নতুন ধরনের ভাবে দীক্ষিত হন, শিক্ষিত হন, তাহলে সেটার জন্য তাদের আয় বেড়ে যাবে, তারা সম্মান বেশি পাবেন বিদেশে। এইটা হয়তো একটা জেনারেশন লেগে যেতে পারে। কিন্তু তার চেয়েও আরেকটি বড় বিষয় হচ্ছে যে এনপিভিকে কথা বলা হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু কোন রকম যে সার্টিফিকেশন হয় এটা শুধুমাত্র বাংলাদেশই কাজে লাগে। এখন সেটা খুবই দুঃখজনক যে একজন যিনি বিদেশে যান, অনেক ক্ষেত্রে এটা শরীফুল ভাইও ভালোভাবেই জানেন যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে প্রশিক্ষণ না নিয়েও, আমাদের যেহেতু দুর্নীতির চর্চা সর্ব জায়গায় রয়েছে, সরকারি বেসরকারি ভাবে দেখা যায় যে যারা বিদেশে যাচ্ছেন প্রশিক্ষণ না নিয়েও তিনি একটি সার্টিফিকেট পেয়ে যান। তার জানা থাকে যে আমার শেখার প্রয়োজন নেই, আমার একটা সার্টিফিকেট জরুরি, এটা আমার বাইরে যাওয়ার জন্য কাজে লাগবে। ওইখানে গিয়ে আসলে আমার কি কাজ করতে হবে, কেন একটা দক্ষতা দরকার, এই সচেতনতা তার নেই, কেউ তাকে দেওয়ার চেষ্টাও করেনি, বিশেষ করে যারা তাদেরকে সহায়তার পর্যায়ে থাকে। আরেকটি হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এই প্রশিক্ষণগুলো হয় এমন শেষ মুহূর্তে অথবা এতই পুরনো ধাঁচের, যেখানে আগ্রহ তাদের থাকে না, এবং তারপরে যে সার্টিফিকেট তিনি পান, এইটি বিদেশে কোনো জায়গায় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা নেই। সরকার কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করছে দ্বিপাক্ষিক চুক্তি বা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কোন কোন দেশে, যেমন জাপান আছে, কোরিয়া আছে, কিন্তু সেখানে আবার শিক্ষাগত যোগ্যতার একটা সার্টেন মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হয়। আমাদের শ্রম অভিবাসীরা কিন্তু কোরিয়াতে খুব বেশি যাচ্ছেন না, জাপানে কিন্তু তারা যেতে পারবেন, তাদের শিক্ষাগত যোগ্যতা একটা জায়গা লাগবে। আমরা যে বেশিরভাগ শ্রম অভিবাসীদের কথা বলছি, তাদের দুটো জায়গায় সবচেয়ে বেশি প্রশিক্ষণের প্রয়োজন। একটা হচ্ছে ভাষা, সেক্ষেত্রে প্রথমত ইংরেজি ভাষা, এবং সেই ইংরেজি ভাষা মুখস্থ বিদ্যার ভাষা নয়। আমরা আমাদের যে এখন কারিকুলাম আছে সেখানে যে পুঁথিগত ইংরেজি শিক্ষা, সেটাতে কাজ হবে না। এবং তারপরে হচ্ছে যেই দেশে যাবেন সেই দেশের ভাষা, যেটি শেখানো হয় খুবই পুরনো ধাঁচের মুখস্থ বিদ্যা, কয়েকটি শব্দ শিখিয়ে। আর আরেকটি হচ্ছে যে, যেটা আমি প্রথম থেকেই বলছি, যে দক্ষতার যে জায়গাটি, কারিগরি দক্ষতা। এখন সার্টিফিকেট যদি অনেক সময় দেশি সার্টিফিকেটও হয়, যদি আমার টেকনোলজির শিক্ষাগুলো এমন ভাবে থাকে যেটা বিদেশে কাজে লাগবে, ওই দেশের নিয়োগকর্তারা কিন্তু অনেক সময় পরীক্ষা করেও নেন যে আমি যাদেরকে নিচ্ছি তার কি কি ধরনের দক্ষতা আছে। সে কিন্তু তখন নিজেই বুঝে যাবে যে ওকে, সে প্রস্তুত আছে আমার ওখানে কাজের জন্য। সেই সার্টিফিকেটটা হতে হবে গ্রহণযোগ্য বিদেশে, আর তাছাড়া তার যে শিক্ষাটা দেওয়া হচ্ছে সেটাও গ্রহণযোগ্য হতে হবে। এখন আমি যে বলছি, এখানে একটু যোগ করি যে আমাদের সরকারের যে পরিকল্পনা আছে বর্তমানে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেখানে একটি খুব সুন্দর কথা ব্যবহার করা হয়েছে, প্যারাডাইম শিফট, অর্থাৎ একটা আমূল পরিবর্তন আনা। এই 5 বছরের মধ্যে বাংলাদেশ সরকার চিন্তা করছে একটা আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তনে যদি দক্ষতার ক্ষেত্রে আমরা চিন্তা করি, এখানে যারা প্রশিক্ষক রয়েছেন তাদেরকে পুরো ঢেলে সাজাতে হবে। তাদের চাকরি চলে যাক তা আমরা চাই না, কিন্তু তাদেরকে একদম নতুন ভাবে দীক্ষিত হতে হবে। আমার এখন যে ধরনের কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা আছে, তার কারিকুলাম ঢেলে সাজাতে হবে, কারিগরি যে যন্ত্রপাতি আছে ঢেলে সাজাতে হবে, এবং সেখানে একদম নতুন ভাবে আমাকে শিক্ষা দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে নতুন দেশে যাওয়ারও চিন্তা করতে হবে। আমরা বলি, কিন্তু সেই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, সেই মালয়েশিয়া, সিঙ্গাপুর, এর বাইরে মাঝে মাঝে আমরা ইউরোপের দু একটা দেশের কথা শুনি, হঠাৎ করে ঝলকের মতো আসে, আবার হারিয়ে যায়। দক্ষিণ আফ্রিকা বা অন্য দু একটা দেশের কথা শুনি, ঝলকের মতো আসে, হারিয়ে যায়। আমাকে নিয়মিত ভাবে চেষ্টা করতে হবে যে কিছু কিছু, এমনকি এশিয়ারও কিছু কিছু দেশ, এমনও ভাবতে হবে যে আমি কেন উন্নত দেশে যেতে হবে। এশিয়ার অনেক দেশ এখন উন্নত পর্যায়ে চলে যাচ্ছে। এই যে সাউথ সাউথ কোঅপারেশন, এই জায়গাও কিন্তু প্যারাডাইম শিফটের মধ্যে চলে যাবে। অর্থাৎ আমি বলছি, সরকারি ভাষ্যটাকে যদি আমরা ব্যাখ্যা করি, সরকারেরই একটা বড় ভূমিকা রয়েছে প্যারাডাইম শিফটের জায়গায় যাওয়ার। সেটা না হলে প্রতি বছর একই আলাপই করবো আমরা, পরিবর্তন কিন্তু আসবে না। আপনি ঠিক যেখানে ছাড়লেন ঠিক সেখান থেকে আমরা একটু যেতে চাইবো মাসুদ করিম আপনার কাছে, যে জায়গাটা আসলে বলছিলেন আসিফ মুনির, যে একটা হচ্ছে যে নতুন জায়গাগুলো, নতুন ডেস্টিনেশন খুঁজে বের করা, আবার একই সঙ্গে দক্ষতার বিষয়টিকে আসলে সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা, যেখানে আসলে আমরা এক ধরনের সামাজিক মূল্যবোধের চর্চা বহু বছর ধরে করে আসছি, সেখানে কারিগরি দক্ষতা অর্জনের বিষয়ে মানুষের মধ্যে এক ধরনের ভুল বা নেতিবাচক যেটাই বলি সে ধরনের একটি ধারণার জায়গাটি আছে। ফলে আন্তর্জাতিক শ্রমবাজারের একদম সর্বশেষ চাহিদাকে যদি আমরা আসলে ধরতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি জায়গাতে একটা বড় ধরনের ঘাটতি বা শূন্যতা কিন্তু একদম সুনির্দিষ্টভাবে কিন্তু আমাদের আলোচনায় আসলে উঠে এলো। এখানে আসলে মূল করণীয় নেতৃত্বের জায়গাটা নিশ্চয়ই সরকারের, কিন্তু সামগ্রিকভাবে বেসরকারি পক্ষগুলোরও তো নিশ্চয়ই অনেক কিছু করার আছে। আপনার চোখে কিছু ধরা পড়ে কিনা?
ধন্যবাদ। আমি যেটা আসিফ ভাই কিন্তু একেবারে ক্যাটাগরিক্যালি মোটামুটি অনেকগুলি কথা উনি বলে ফেলেছেন। আমি যেটা এখানে বলতে চাচ্ছি, এবং এর আগেও যে আলোচনা হলো যে মর্যাদা দেওয়া, মানুষকে সব কাজকে সমানভাবে মানে মর্যাদা দেওয়া, এই জিনিসগুলি তো একটা সামাজিক পরিবর্তনের ব্যাপার, এবং এই সামাজিক পরিবর্তনটা আমাদের সামাজিক আন্দোলনের মাধ্যমেই আনতে হবে। কিন্তু আমি যদি একেবারে এই অভিবাসন খাতটার মধ্যে মোটামুটি সীমিত থাকি, আমরা যদি একেবারে ব্রডার স্কেলে বলি যে হ্যাঁ আমাদের সোসাইটি যদি চেঞ্জ না হয়, একেবারে 360 ডিগ্রিতে দেখি, তাইলে আমাদের অভিবাসন খাত বিচ্ছিন্নভাবে সম্ভব না, সেটা ট্রু, আমি অস্বীকার করছি না। কিন্তু আমি একটু সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট আকারে যদি বলি, অভিবাসন খাতের কিছু কিছু বিষয় আছে, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি। একটা হইল যে অনিয়ম, মানে আমরা যখন পাঠাই লোকজন, সেখানে একটা অনিয়ম হয়, যে কারণে দেখা যাচ্ছে যে শোষণ বঞ্চনার শিকার হয়। সেইটার কিন্তু একটা মেজর অংশ এই রিক্রুটিং লেভেলে হয়। সেটা আপনাকে যদি এথিক্যাল রিক্রুটমেন্টে না যায়, তাহলে সেটা কখনো দূর হবে না। এবং এথিক্যাল রিক্রুটমেন্টটা এনফোর্স করার দায়িত্ব সরকারের এবং সবারই রয়েছে। এবং আমাদের সচেতন করারও ব্যাপার আছে, যে কোনো একটা চাকরির কথা শুনে হুমড়ি খেয়ে পড়ে গেলাম, সেই জায়গাটাও যদি মানুষ কেন যাচ্ছে, সেই জায়গাটা যদি মানুষকে বোঝানো যায় যে তুমি 4 লাখ টাকা খরচ করে কেন মালয়েশিয়া বা সৌদি আরব দেবা, তোমার বেতন কত, তোমার চাকরি নিশ্চয়, সেই জায়গাটা নিশ্চয়ই আপনি আমার দায়িত্ব রয়েছে, সেটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব না। আর সেকেন্ড কথাটা, যে দক্ষতার প্রশ্নগুলি আসলো বা এই ধরনের তথ্য আসলে সহজলভ্য করার ক্ষেত্রে তো আসলে গণমাধ্যমেরও একটা বোধহয় খুবই কার্যকর ভূমিকা রয়েছে। সেটাই আমি বলছি যে গণমাধ্যম মানে ম্যাসিভ লাগবে। আমরা এটা বিচ্ছিন্নভাবে একটু আড্ডা হলে, এটা একেবারে আপনি যে লোকটা যাচ্ছে সে তো একেবারে প্রান্ত, তার কাছে কিন্তু গণমাধ্যমের অ্যাক্সেস নাই অনেক ক্ষেত্রে। সুতরাং তাকে আপনি কিভাবে বোঝাবেন, এটা এনজিও লাগবে। গণমাধ্যম যতটা অ্যাক্সেস আছে করবে, আমরা যেটা বলতে সেটা ঠিক আছে, তো আরেকটু বাড়াইতে হবে এবং ম্যাসিভ করতে হবে। আর সেকেন্ড যে কথাটা, যে দক্ষতার প্রশ্নটা এখানে বেশিরভাগ আলোচনা হলো, সেটা হলো যে একটা ট্রান্সফরমেশনের মধ্যে যাচ্ছে বিশ্বটা, সেই ট্রান্সফরমেশনের মধ্যে কিন্তু আমরা নাই। আমরা কিন্তু আগের জায়গাতেই আছি, যে গৃহকর্মী দিব, গৃহস্থলে সাজগুজ করবে, কিংবা আমরা শুধু মানে পরিচ্ছন্ন কর্মী দেব, তারা শুধু ওখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, কিংবা তারা এমন সমস্ত কাজে আমরা লোকদের পাঠাই, তাদের মর্যাদাও থাকে না, তাদের বেতনও কম, এবং তাদের আমি বলবো যে মানে এই যে একটা মানে এই যে এটা মানে সব কিছু আইন কানুন বোঝা, সেটাও থাকে না। তো সেই জন্য আমি বলি যে একটু আপগ্রেডেশনে আমরা কেন যাচ্ছি না, সেই আপগ্রেডেশনটা আসলে কিভাবে হতে পারে, একদম বাইরের পৃথিবীর চাহিদার সঙ্গে হ্যাঁ, আমি আপগ্রেডেশনটা আপনাকে আমি বলি। আপনি একটা গৃহকর্মী পাঠাচ্ছেন যে মেয়েদের, বা গার্মেন্টসে, ডোমেস্টিক গার্মেন্টসে কাজ করছে, এই মেয়ে একদিন কাজ করে গার্মেন্টসে যে টাকা ইনকাম করে, তার 30 গুণ বেশি ইনকাম করতে পারে যদি আপনি তাকে একটু আইটি করেন, আইটি দক্ষতা দেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তার যাওয়ারও দরকার নেই, ফ্রিল্যান্সের মাধ্যমে এটা হতে পারে। তো সেই জায়গাগুলিতে তো আমরা আমাদের আলোচনাটিকে এখন আসলে ওইদিকে একটু নিয়ে যেতে চাইবো, আপনার কাছেও শুনবো আরো বিস্তারিত। একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে আমাদের। আরো একবার আমাদের এই আলোচনার মাঝখানে ফিরে এসে আমরা আলোচনায় থাকছি, নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আন্তর্জাতিক অভিবাসন দিবসে কথা বলছি, অভিবাসীদের পরিস্থিতি নিয়ে পর্যায়ে একটু যেতে চাই শরীফুল হাসান আপনার কাছে। আমরা সাম্প্রতিক আলোচনাগুলোতে দক্ষতার প্রয়োজনীয়তা তাগিদ নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা করলাম, এবং আপনি আসলে বলছিলেন যে পদে পদে আমাদের অভিবাসীরা যে নানা ভোগান্তি, বিড়ম্বনা এবং দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন, আমরা তাদের অধিকার, ন্যূনতম স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারছি না। তো এখানে আমরা একটু সমাধানের পথও আসলে খুঁজতে চাই, যে আমরা যে দক্ষতা উন্নয়নের কথা বলছি, দক্ষতার সনদায়নের কথা বলছি, এবং এর মধ্য দিয়ে কি আসলে আপনি একটু আগে বলছিলেন যে আমরা যে আমাদের বিপুল রেমিটেন্স নিয়ে আসা শ্রমিকদের যে ন্যূনতম মূল্যায়িত করতে পারি না, সম্মান দিতে পারি না, দক্ষতা নিশ্চিত করতে পারলে কি আসলে এই পরিস্থিতির কিছুটা উন্নতি করা সম্ভব কিনা, এটা একটা বিষয়। আরেকটি হলো বিপুল ব্যয়, বিপুল ভোগান্তির শিকার হয়ে যখন তারা আসলে অভিবাসনের উদ্যোগ নেন বা দেশের বাইরে যান কোনো একটা কাজ নিয়ে, তখন কি আসলে দক্ষতার উন্নয়নের মাধ্যমে কি আসলে এই অভিবাসন ব্যয়, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, এগুলো কি কমিয়ে আনা সম্ভব কিনা, বা যদি সম্ভব হয় তাহলে আসলে কোন কোন বিষয়গুলোতে এখনই মনোযোগ দেওয়া দরকার? ধন্যবাদ। আপনি আসলে
অনেকগুলো সমস্যার সমাধানের একটা পথ হতে পারে দক্ষতা। সেটা যাওয়ার আগে যদি আমি পরিসংখ্যান দিয়ে বলি, আমাদের যত লোক এই মুহূর্তে বিদেশ যাচ্ছে তার মধ্যে মাত্র 1.84 মানে 2%-এরও কম হচ্ছে প্রফেশনাল, মানে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কেয়ার গিভার, যারা হাই প্রফেশনাল বলি আমরা, তাদের শতাংশ 2 এরও কম। আমার 35% আমরা বলি সেমি স্কিল আলাদা, প্রায় 50% প্রায় অদক্ষই আসলে, তার মানে যারা যাচ্ছে তার একটা বড় অংশ অদক্ষ। আমরা যে মাইগ্রেশন কস্ট যে অনেক হাই, তার একটা বড় কারণ হচ্ছে যেহেতু আমাদের লোকজন দক্ষ না, সে কারণে সে যাওয়ার জন্য প্রস্তুত থাকে যে কোনো মূল্যে। খরচও চিন্তা করে না যে আমি 7 লাখ 8 লাখ টাকা খরচ করে যে যাবো, এই টাকাটা আমার আয় হবে কিনা, এই চিন্তাগুলো করে না সে। আপনি কালকে যে লোকটা যেতে চাইছে 7 লাখ টাকা দিয়ে, তাকে যদি বলেন যে তুমি 7 লাখ টাকা দিয়ে না গিয়ে তুমি 20,000 টাকা খরচ করো, 3 মাস পরে যাও, এই 20,000 টাকায় তুমি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা যে কোনো একটা প্রশিক্ষণ নাও, সে রাজি না। সে কালে বিদেশ চলে যেতে চায় এবং সে 7 লাখ টাকা চলে যায়। এখন কেন যেতে চায়, যেটা আমাদের রাশেদ স্যার বা আসিফ ভাইয়ের কথা আসলো, এইটা কিন্তু একটা সামগ্রিক সংকট। আমরা জাতিগতভাবে কিন্তু যে ড্রাইভিং, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান এগুলোকে মূল্যায়ন করি না, ভাবি ছোট কাজ। অস্ট্রেলিয়া, আমেরিকা এগুলো কেউ কেয়ার করে না, অনেক ক্ষেত্রে বেতনও বেশি, কিন্তু এটা কেন করে না? আমরা যদি বসে থাকি যে আমরা সবাইকে সম্মান করব, আরো 100 বছর পরে যাবো। ব্রিটিশরা চলে গেছে প্রায়, আমরা আসলে এই সমাধান হবে না যে আমরা সবাইকে সম্মান করব, সেটা আমাদের হবে না। এই জায়গাটা তো আমি দেখি, এই যে রাতারাতি যে বদলে কিছু জায়গায়, এই জায়গায় কাজটা হচ্ছে নীতি নির্ধারণ। কি হতে পারে আপনি বলেন? বিশ্ববিদ্যালয়ের সব ছেলেকে প্রতি বছরই এই দেশে 10-15 হাজার ছেলেকেই কেন ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল স্টাডি গুলো পড়তে হবে? আমাকে বলেন। খুব মেধাবী ছেলেটা ফিলোসফি পড়ুক, পলিটিক্যাল সায়েন্স পড়ুক, সবাইকে কি বিশ্ববিদ্যালয়ে যেতে হবে? প্রতি জেলায় জেলায় কি এই ধরনের বিশ্ববিদ্যালয় করতে হবে জেনারেল সাবজেক্ট পড়ার জন্য? বরং আপনি বলে দেন, যদি নির্ধারণ এইভাবে করি, মাধ্যমিক পাশ করার পর পরের যে 3 মাস আছে, এই 3 মাস বাধ্যতামূলক ভাবে ছেলে মেয়েদেরকে কোনো একটা কারিগরি প্রশিক্ষণ নিতে হবে, হয় ড্রাইভিং, হয় কোনো একটা জায়গায়। আপনি দক্ষ করেন, আপনি বিশ্ববিদ্যালয় থেকে সমানে সার্টিফিকেট দিচ্ছেন অনার্স মাস্টার্স, ওই ছেলে যে শুদ্ধ একটা ইংরেজি লিখতে পারে না, এক্সেল জানে না, কাজের যে দক্ষ না, যেটা আমরা জানি, তাহলে এই সনদ দেওয়ার তো কোনো মানে নেই। যাদের একটু গবেষণা করা দরকার সে মাস্টার্স করুক, পিএইচডি করুক। এই জাতির সবাইকে যদি আমরা অনার্স মাস্টার্স বিশ্ববিদ্যালয়ে নেই, তাহলে তো কোনোদিনও হবে না। আপনি উন্নত বিশ্বে কি হচ্ছে আমরা তো দেখে শিখতে পারি। কাজে আমি মনে করি যে ওই আমার স্কুলে থাকতে এটা যতদিন আপনি বাধ্য না করেন, আপনি কোনোদিন ওইটা আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সরকারি চাকরি করি, আমার ডাক্তার, আমি চাইবো আমার ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে যাবে, আরো ভালো করবে। কারিগরিতে আমি কখনোই পাঠাবো না, ধরেই নিব এটা গরিব মানুষ যাবে, এটা একটু নিচের দিকের লোকজন যাবে। আপনি এই মনস্তত্ব চেঞ্জ করতে পারবেন না যে এই সময় আমরা 2021 সালে মনে করি সরকারি চাকরি আমাদের জীবনের সব সমস্যার সমাধান। তো সেই দেশে আপনি আরো 20-25 বছরে কাজে এই জায়গাটাতেই নীতি নির্ধারকের ভূমিকা ঠিক করে দেখ যে মাধ্যমিকের পর এত, উচ্চ মাধ্যমিকের পর এত, লেখাপড়ার পর এত, যদি সে না করে কারিগরি দক্ষ তাহলে সে যাবে না। এইটা যদি দক্ষ করতে না পারে, আপনি যে বছরে আমি 7-8 লাখ লোক পাঠাই, অদক্ষ লোক পাঠিয়ে যেই টাকা আসবে, আমি 1 লক্ষ লোক পাঠালে তার চেয়ে বেশি আসতে পারে। তার প্রমাণ ফিলিপাইন, তার প্রমাণ শ্রীলঙ্কা। এইটা বসে থাকলে হবে না, কারণ আমাদের লোকজন বিদেশ কারা যায়, যে গ্রামে কোনো কাজটাই পারে না, তার পরিবার তাকে ঠিক করে দেয় তুমি বিদেশ চলে যাও। তো যেই লোকটা কিছুই পারে না তাকে আপনি বিদেশ না পাঠিয়ে যদি আমি দক্ষ করে পারতাম, সেটা তো হচ্ছে না। কেন হয় না? ওই যে সে 7 লাখ টাকা পায় কোথায়? দেখেন সমাজতত্ত্বটা দেখেন, এই বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার পর্যবেক্ষণ দেখেছি এই টাকাটা তাকে মামা বাড়ির লোকজন দেয়। মানে মা যখন তার মামার ভাইয়ের কাছে গিয়ে বলে ছেলে বিদেশ যাবে টাকা দাও, তখন ওই মামারা 7-8 লাখ টাকা দেয়। কেন? পরবর্তীতে বোনকে জমি জমা দিতে হবে না। এই মনস্তত্ত্বটা আপনি, এই যে সংকটগুলো, এই সংকটগুলো কিন্তু খুব একটা সাথে একটা জড়িত। এই কারণটাতে আমি মনে করি যে আমাদের যদি দক্ষ তৈরি করতে, এটা একদম সবার জন্য করতে হবে। সবাই, আমার বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে পাশ করা তারও দক্ষতা দরকার। তারপরে আমরা বেশিরভাগ জাতি, আমাদের তো স্কিল লোক দরকার। তাহলে আমাদের তো সবাই ফিলোসফার দরকার নাই, সবার সাংবাদিকতা বা এই ধরনের সাবজেক্ট পড়ার দরকার নাই। কাজে এইটা যদি আমরা ঠিক করি, আমার রাষ্ট্রের প্রায়োরিটি কি, কোন ধরনের স্কিল 10 বছর পর কোন সেক্টর দরকার, কোন ধরনের আমার লোক তৈরি করবো, আমরা সেই দিকে দিই। এবং তারপরে রাষ্ট্র ঠিক করুক যে বিশ্ববিদ্যালয়টা আরেকটু ঠিক করুক কোন সাবজেক্টে কারা পড়বে, কোনটা জরুরি। এটা তো আমাদের সমস্যাটা যে নতুন তা তো না, সারা পৃথিবীতে আছে। আপনি কেন একজন না, ড্রাইভার, কিন্তু এটা কি আসলে নীতি নির্ধারণী জায়গাগুলো ঠিক করলে বা রাষ্ট্র ঠিক করে দিলে কি আসলে হবে, নাকি আসলে আমাদের সামাজিক যে একটি ধ্যান ধারণা সেটি কি আসলে রাতারাতি পরিবর্তন ঘটানো সম্ভব কিনা? আমি 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 এই ক্ষেত্রে জিনিসটা একটু দুভাবে করি। আমি মনে করি উপর থেকে এবং নিচ থেকে একসাথে হতে হবে। দেখুন, আমি রাস্তায় নামার পর যদি আমি বুঝি যে পুলিশ আমাকে ধরবে না, আমি হেলমেট পরবো না। কিন্তু আমি যদি বুঝি যে আমি যেই হই না কেন, আমি যেই নেতাই হই কেন, আমাকে হেলমেট ছাড়া গেলে পুলিশ আমাকে ধরবে, তখন কিন্তু আমি পড়তে পারবো। এই আমারও কালচারটা তৈরি হবে পড়ার, আবার রাষ্ট্রেরও চাপ, এই দুইটা দরকার। রাষ্ট্রের থেকে আপনি চাপ দিতে হবে,
মনস্তত্ত্ব এই দেশের লোকের খুব সহসা বদলাবে না। কাজে রাষ্ট্রেরও নীতি নির্ধারণ করতে হবে কারিগরি শিক্ষার দিকে, আবার আমাদেরকেও ওই সম্মানটা দিতে হবে যে না, বেতন সবার সমান। যেই দেশে প্রাথমিক শিক্ষক, প্রাইমারি শিক্ষকের বেতন সরকারি দপ্তরের পিয়নের সমান, তো আপনি সেই দেশে আশা করেন কি করে সবাই প্রাইমারি শিক্ষক হবে, বেসিকে যাবে? কিন্তু আপনি যদি কালকে করতেন যে প্রাইমারি শিক্ষকের বেতন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বেতন একই একই রকমের, তখন কিন্তু ভেদাভেদ থাকতো না, সবাই যেত। এই যে বৈষম্যগুলো করি আমরা, রাষ্ট্রীয় বৈষম্য করা, আপনি রাষ্ট্র প্রাইমারি শিক্ষককে 12তম 13তম দিয়ে রাখছেন পিয়নের সমান, আর আপনি আরেকজনকে দিয়ে রাখছেন। এই যে বৈষম্যগুলো রাষ্ট্রীয়, এগুলো যদি ঠিক না করি, মনস্তত্ত্ব বদলে সামাজিক ভাবে করবে, তাতে আরো 50 বছর দেরি হয়ে যাবে। কাজে কিছু জিনিস আমাদেরকে এখনই করতে হবে। আরেকটা জিনিস প্রবাসী আইনে আমি যেটা যুক্ত করতে চাই, প্রবাসী আইনে উদ্বিগ্ন হওয়ার মতো আমি কিছু দেখি না। কারণ আমাদের প্রবাসী আয় যদি দেখেন আপনি, 14 বিলিয়ন, 16 বিলিয়ন, 18, 20, 22 বাড়ছে। আমরা যে বলছি এবছর কমছে, কিসের তুলনা করে বলছি? আমরা গত বছরের চেয়ে কমছে বলছি, তার আগের 2-4 বছর আগের থেকে তো কমে নাই। আপনার গত বছর কোভিড এর সময় আমাদের অনেক বেশি বেড়েছিল, 24 হয়ে গেছে। আপনি তার 2 বছর আগে যান, 12-14 তুলনাতে আমাদের বাড়ছে। কাজে প্রবাসী আয় এই বছর আরেকটু কমার কারণ, প্রতি বছর যেখানে আমাদের 6-7 লাখ লোক বিদেশ যায়, গত বছর কোভিড এর কারণে মাত্র 2,17,000 গেছে। এবছর যদি 5 লাখ বা 6 লাখ যায়, এটার প্রতিফলন আপনি সামনে দেখবেন। প্রবাসী আয় যে আমাদের বাড়তে আয়ের যে ধারাটা কোভিড এর বছর বেশি আয়, সেটা বাদ দিলে আপনি দেখবেন না যে এই 18-20 নিচে নামবে। এইটার চেয়েও বড় আমি মনে করি যে দক্ষতা এবং সুশাসনটা, অভিবাসন খাতে, যেটা মাসুদ ভাই কিছুটা, আমাদের সুশাসনের খুব ঘাটতি রয়েছে। আপনি বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, আর তার আয় পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। তাহলে এইগুলো যদি আমাকে অ্যাড্রেস করতে হয়, তাহলে আমাকে এই সেক্টরটা প্রবলেম, ধাপে ধাপে মধ্যস্বত্বভোগী, ভিসা কেনা বেচা, আপনি অদক্ষ লোক পাঠান, এই সমস্যাগুলো সমাধান করতে হবে। আমি মনে করি যে এই রাষ্ট্রের সমস্যার সমাধান খুব কঠিন কাজ না, কারণ আমাদের দেশের সরকারগুলো হচ্ছে ঈশ্বরের মতন পাওয়ারফুল, যা চাই তারা তা হয়ে যায়। কালকে যদি মনে করি যে আমরা এইটা হবো, হয়ে যায়। এইরকম জায়গা যদি আমরা একটু নীতি নির্ধারণে চিন্তা করি, তাহলে সম্ভব। কিন্তু যদি আপনি জেনে শুনে করেন, যে কোম্পানি ভারতে তালিকাভুক্ত, কালো তালিকাভুক্ত, আপনি তাকে যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ছাপার কাজ দেন, যারা ইন্টারন্যাশনাল ব্ল্যাক লিস্ট তাকে যদি পাসপোর্টের কাজ দেন, এখন আমাদের যা অন্যায় হয়, একটাও ভুল না, একটাও অ্যাক্সিডেন্ট, সব আমরা জেনে বুঝে অন্যায়টা করি। আপনি যখন জেনে বুঝে দিনে দিনে অন্যায় করতে থাকেন, এবং নীতি নির্ধারকদের যদি মনে, আপনি খালি রাষ্ট্রের নিয়ম করেন, আপনি কালকে থেকে আমার রাষ্ট্রের মন্ত্রী, সচিব, আপনারা সবাই পাবলিক বাসে চড়বে বাধ্যতামূলক করেন, 2 মাসের মধ্যে রাষ্ট্রের পাবলিক সিস্টেম ভালো হয়ে যাবে, পাবলিক বাস। আপনি নিয়ম করেন যে তারা বাধ্যতামূলক সরকারি হাসপাতালে যাবে, অবশ্যই সরকারি হাসপাতাল ভালো হয়ে যাবে। আপনি নিয়ম করেন যে সরকারি চাকরি করবে, তার সন্তানকে বাধ্যতামূলক সরকারি হাসপাতালে করতে হবে, অটোমেটিকলি দেখবেন সরকারি স্কুলগুলো অনেকটা ভালো হয়ে গেছে। আমি সরকারি স্কুলে পড়েছি, আমার কাছে মনে হয় যে অনেক কিছু আমাদের নীতি নির্ধারণ পরে যদি ঠিক না হয়, আমরা কথায় কথা জনগণকে দায়ী করি, জনগণ সচেতন না, তারা না, এইটা আসলে আমার কাছে কিছুটা মানে দায় চাপানো মনে হয়। আমি মনে করি যে যদি নীতি নির্ধারণের পর্যায়গুলো আমরা ঠিক করি, দক্ষ লোক পাঠাবো, নাম্বার, এটা একটা নাম্বার গেম। কিন্তু আমি আগের বছর 6 লাখ পাঠিয়েছি, এবছর 7 লাখ, আগের সরকার 4 লাখ পাঠিয়েছে, আমি 8 লাখ। এই নাম্বার গেমে না গিয়ে যদি আমরা কোয়ালিটির দিকে মনোযোগ দিই, মানের দিকে মনোযোগ দিই, আমার কাছে মনে হয় অনেক সমস্যার সমাধান সম্ভব। শরীফুল দেখেছি হাসান আমি। যেরকম আসলে অনেকগুলো পয়েন্ট বলছিলেন যে আমাদের অগ্রাধিকার তালিকায় কি কি থাকা উচিত, কি কি করণীয় থাকা উচিত, আমি নিশ্চিত যে খন্দকার সোহেল রানা, আপনিও নিশ্চয়ই অনেকগুলো পয়েন্ট আসলে নিশ্চয়ই এর সঙ্গে যোগ করতে পারবেন। একটা হচ্ছে নীতি নির্ধারণের জায়গায় যেরকম আমাদের আসলে অনেকটা বড় ঘাটতি রয়ে গেছে আমাদের, আপনি কিছু কয়েকটা মিসিং লিঙ্কের কথা মনে করিয়ে দিচ্ছিলেন। আমাদের সার্বিক সিস্টেমেও তো বোধহয় অনেক জায়গাতে অনেক সমস্যা আসলে রয়ে গেছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু আসলে সেই অর্থে কোনো সমাধান হয় না। আপনি কি কিছু যোগ করবেন নতুন করে? না, ডেফিনেটলি সেই জায়গাটা তো আছেই। যেমন আমরা দক্ষতার কথা আজকে আলোচনার জায়গাটাতে বারে বারেই ঘুরে ফিরে এসছে। দেখেন, আমি একটা উদাহরণ দিই, আমি নাম উল্লেখ না করেই বলি। কোরিয়ার একটা কোম্পানি, স্যামসাং কোম্পানি, খুব সম্প্রতি বছর দুয়েক, সর্বোচ্চ 3 বছর আগের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি একটি সরকারি টিটিসিতে ভ্রমণে গিয়েছিলাম, তাদের নীতি নির্ধারণী পর্যায়ে কথা হচ্ছে। তখন তারাই আমাকে জানালেন যে তাদের ওখানে কোরিয়ার স্যামসাং কোম্পানি তাদের নতুন যে টেকনোলজিক্যাল সিস্টেম সেটা ইনস্টল করবে, করে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেয়ার জন্যে, বা সেমি দক্ষ যেটাই বলি, তারা ওই মানে টেকনোলজিগুলো নিয়ে এসছে, সেই মেশিনারিজগুলো নিয়ে এসে সেটার উপরে প্রশিক্ষণ দিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে দেখেন, আমাদের কিন্তু ঘাটতির জায়গাটায়, দক্ষতার জায়গায় যে ঘাটতির জায়গা, সেটা আমাদের হাতে কলমে আমরা দেখে নিলাম। সেখান থেকে যদি আমরা শিখতাম, তাহলে হয়তো ওই প্রশিক্ষণটা আরও বিস্তৃতি করাতে পারতাম। এটা একটা যেমন দিক। তেমনি একইভাবে আমরা যে অদক্ষ লোকের কথা বলছি, যে তারা যাচ্ছে, যে কি করছে, কোনো না কোনো কাজ করছে, কোনো না কোনো জায়গায় সে দক্ষ হচ্ছে,
আমি যদি বলি মালয়েশিয়ান একটা এক্সপিরিয়েন্সের কথা, যে মালয়েশিয়াতে আমাদের প্রচুর শ্রমিক পাম অয়েলের যে বাগান বা পাম অয়েলের বীজগুলো কিভাবে নিচ্ছে, কিভাবে প্রসেস করছে ইত্যাদি ইত্যাদি সেই জায়গাগুলোতে কাজ করছে একেবারেই কৃষি পর্যায়ে। সে যখন মানে সব কর্মী তার ওখানে নেই, দেশে ফেরত আসছে, তো এইরকম বিভিন্ন সেক্টরের বিভিন্ন দক্ষতার কর্মীরা যারা ফেরত আসছে, তার সেই দক্ষতাটা কি আমরা কাজে লাগাতে পারছি সরকারিভাবে বা বেসরকারিভাবে? আমরা কি ওই মানে দক্ষতাটাকে আরও কর্মীদের মধ্যে মানে বিস্তৃতি ঘটানোর জন্যে তার ওই দক্ষতাটাকে প্রশিক্ষক হিসাবে তাকে দিয়ে আমরা দক্ষতার কাজে লাগাতে পারছি? যদি পারতাম তাহলে হয়তো আরও 10টা কর্মী ওই পার্টিকুলার ওই বিষয়ে দক্ষতা অর্জন নিয়ে সে হয়তো বিদেশ যেত। কেন আমি এটা বলছি দেখেন, আমাদের এই যে শ্রম অভিবাসনের একটা বড় জায়গা, এটা শুধু শ্রম অভিবাসনের ক্ষেত্রে না, আমাদের ব্যক্তি জীবনে এটা হয়তো মানে প্রাকৃতিকভাবে আমরা সবসময় যেটা পজিটিভ, যেটাতে আমরা অর্জন করতে পেরেছি, আমরা ভালো আছি, এই জায়গাটা আমরা তুলে ধরতে অভ্যস্ত। ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, আমি খারাপ আছি, আমার মন খারাপের ছবি আমি দিচ্ছি না, ভালোটা দিচ্ছি। ঠিক একইভাবে আমার যে প্রতিবেশীটা বিদেশ যে 10 বছর কষ্ট করার পরে সে টাকা পাঠিয়ে এখানে একটা পাকা বাড়ি ছাদ দিয়ে একটা গ্রামে বাড়ি করছে, আমি কিন্তু ওই দৃশ্যটা দেখছি। আমাকে আমার আর 10 জন ওই উদাহরণটা দিচ্ছে যে ও পারছে, তুই এখানে বসে বেকার থাকছিস এই শিক্ষিত হয়ে, যেটা শরীফুল হাসান বলছিল। তখন কি করছে, সে মরিয়া হয়ে বিদেশ যাচ্ছে, ভাবছে বিদেশ গেলেই টাকা। আবার যে লোকটা এই যে বাড়িটা করলো, তার যে শিক্ষা, তার যে অভিজ্ঞতা, সে কিন্তু এখানে নিয়ে এসে কাজে লাগানোর মতো জায়গা পাচ্ছে না। একই সঙ্গে আমরা ছোট ছোট দু একটা উদাহরণ দেখি। সৌদি আরবের সৌদি খেজুরের বাগান করছে আমাদের কেউ, বিদেশ থেকে সে এইটা শিখে নিয়ে এসে সে এই কাজটা করছে, কিন্তু সেটা আমাদের গণমাধ্যম প্রচারও করছে। কিন্তু একই সঙ্গে বেসরকারি যেসব প্রতিষ্ঠান আছে বা যারা লগ্নি করার মতো প্রতিষ্ঠান, তারা কিন্তু এই জায়গাগুলোতে কাজ করছে না। আমরা এটাও পাশাপাশি জানি যে অনেক দক্ষ শ্রমিক দেশে এসে কাজ করতে চায়, কিন্তু সে অর্থনৈতিকভাবে সহায়তা পাচ্ছে না, রাষ্ট্রীয়ভাবে সহায়তা পাচ্ছে না, সে হয়তো জায়গা পাচ্ছে না, রাষ্ট্রের কাছে সে বিভিন্নভাবে আবেদন দিয়েছে। আমরা লিপুর কথা জানি, যিনি মার্সিডিজ বেঞ্জ, ভলভো এইসব প্রতিষ্ঠানে কাজ করেছে, কিন্তু সে বাংলাদেশে এসে কিন্তু এটা করতে পারেনি। তো এরকম অনেক জায়গাগুলোতে আসলে ঘাটতি আছে। এটা সামগ্রিকভাবে যদি আমরা চেষ্টা করি, অবশ্যই নীতি নির্ধারণী পর্যায়ের ভূমিকাটা বেশি। যেটা আসলে ঘুরে ফিরে কিন্তু বারবারই আসলে ওদিকেই কিন্তু একটা ইঙ্গিত যাচ্ছে যে নীতি নির্ধারণী জায়গায় আসলে আমাদেরকে আরো গভীরভাবে আসলে চিন্তার জায়গাটা প্রসারিত করতে হবে এবং একই সঙ্গে সঠিক নীতিটি নিতে হবে। আলোচনা এ পর্যায়ে আবার একটা ছোট্ট বিরতি, ফিরে এসে বাদবাকি আলোচনা নিশ্চয়ই সঙ্গে থাকবেন। অভিবাসী দিন নিয়ে আলাপ করছি ইসমানী নিউজ আওয়ার এক্সট্রা। আজকে অনেকগুলো বিষয় আমাদের আলোচনায় উঠে এলো, আর এ পর্যায়ে আমাদের হাতে সময় বড় অল্প, শেষ অংশের আলোচনায় আছে। আমরা বিরতিতে যাবার আগে খন্দকার সোহেল রানা আসলে যে কথাগুলো বলছিলেন, যে যারা অভিবাসীদের যে অংশটি দেশে ফিরে আসছেন, তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতার জায়গাটা আসলে আমরা কতখানি কাজে লাগাতে পারছি, আমরা ঠিক এই প্রসঙ্গটি নিয়ে একটু শুনতে চাইবো। আসিফ মনির যদি আমাদেরকে একেবারেই সংক্ষেপে 1 মিনিটের মধ্যে যদি একটু বলেন, যে আমরা একটা হচ্ছে দক্ষতা উন্নয়ন নিয়ে যেমন আমাদের একটা হিমশিম একটা অবস্থা রয়েছে, পাশাপাশি যারা এরই মধ্যে অভিজ্ঞ দেশে ফিরে এসেছেন, তাদেরকে আমরা দেশের কোনো একটি সেক্টরে কাজে লাগানো এবং তাদের মাধ্যমে আরও নতুন নতুন দক্ষ শ্রমিককে তৈরি করা, এই জায়গাটা তো বোধহয় আমরা একটা বড় ঘাটতি দেখতে পাই। যদি একটু ছোট করে। জি, এখানে সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং আরো কিছু উদ্যোগ, ওয়ার্ল্ড ব্যাংক সহ কিছু কিছু সহায়তার মধ্যে একটা চেষ্টা করছে আগামী 1 বছর বা কয়েক মাসের মধ্যে ফেরত যারা আসছে, একটা হলো যে তাদের কি দক্ষতা আছে সেটা একটা যাচাই করা, এটাকে বলা হচ্ছে প্রায়র লার্নিং, আরপিএল। এটি পরীক্ষামূলকভাবে অল্প কিছু সংখ্যক ফেরত আসা কর্মীদের ব্যাপারে, যে তাদের আসলে ফেরত আসার পরে কি দক্ষতা নিয়ে এসছে এবং সেইটার ভিত্তিতে একটা সার্টিফিকেশন থাকা, যাতে তারা দেশে সেটা দেখিয়ে কাজের সুযোগটা পান। এটি একটি দিক। আরেকটা হচ্ছে যে সামগ্রিকভাবে একটা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে সরকারিভাবে, যে যারাই ফেরত আসছেন তাদের একটা ডাটাবেস তৈরি করা। তো সেখানে যদি সুনির্দিষ্টভাবে তথ্য থাকে যে তাদের কি প্রয়োজন এবং তাদের কি দক্ষতা, তাহলে এক পর্যায়ে এই তালিকার ভিত্তিতে এখানে যারা নিয়োগকর্তা আছেন বাংলাদেশে, বিভিন্ন কারখানা হোক, বিভিন্ন পেশাজীবী সংস্থা,
আপনারা সেই দক্ষ শ্রমিকদেরকে পেতে পারেন। একটু আমি যোগ করি সোহেল রানা যেটা বলেছে সেটার সাথে, যে আমরা যখন বলছি যে আমাদের যে প্যারাডাইম শিফট অর্থাৎ প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতিও পরিবর্তন, সেখানেও কিন্তু এই ফেরত আসা দক্ষ শ্রমিকদেরকে কাজে লাগানো যায়। ভাষার ক্ষেত্রে হোক, কারিগরি দক্ষতার ক্ষেত্রে হোক, আমার যেমন এখনকার প্রশিক্ষকদের প্রশিক্ষিত করতে হবে, দক্ষ যারা ফেরত আসছেন তাদেরকেও কিন্তু সেই কাজে লাগানো যেতে পারে। জি, অনেক ধন্যবাদ। ঠিক একই প্রসঙ্গ নিয়ে রাশেদ আল মাহমুদ তিতুমির যদি কিছু যোগ করতে চান। জি, আপনাকে ধন্যবাদ। আমি দুটো কথা বলে শেষ করতে চাই। প্রথম হচ্ছে, আপনার এনভিকিউ এর কোয়ালিশন কেউ গ্রহণ করবে না যদি বাংলাদেশে অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক অর্থাৎ নন ফর্মাল এবং ইনফর্মাল শিক্ষা ব্যবস্থা চালু থাকে। প্রথমে আপনাকে মূলক শিক্ষার দিকে যেতে হবে, তারপরে আপনাকে যোগ করতে হবে এনভিকিউ ক্ষেত্রে যে লেভেল 1 থেকে লেভেল 7 বা লেভেল 8 পর্যন্ত, অর্থাৎ আপনি সমান করবেন। অর্থাৎ আপনি লেভেল 1 পাস করলে আপনি এসএসসি পাস করবেন, লেভেল পাস করলে আপনি এইচএসসি পাস করলেন, লেভেল 4 বা 5 বিদ্যালয়ের যে শিক্ষা ওর সাথে হচ্ছে একেবারে পরিষ্কার করে করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে চাকরি, এই সমস্ত আসলে দাতাদের পরামর্শে তো এই কাজগুলো হবে না, বা আমাদের জায়গায় এনজিওরা যে কায়দা করছে, আমাদের দরকার হচ্ছে আমাদের উপযোগী অর্থাৎ জব সেন্টার করতে হবে। ইউনিয়ন পরিষদে, থানা পরিষদে আপনার জব সেন্টার হতে হবে, যে যেখানে হচ্ছে আমরা লেখাবো যে আমার কর্ম দরকার, আর একজন ওখানে সরকার ব্যবস্থা করবে যে কোথায় কোথায় তার প্রশিক্ষণ দরকার। যেমন বাতায়ন হচ্ছে, কিন্তু গ্রামে কিন্তু ইন্টারনেট গেছে, তার মানে হচ্ছে যে আপনাকে কর্মসংস্থান কেন্দ্র তৈরি করতে হবে ওয়ার্ড, ইউনিয়ন, থানা পর্যায়ে, এবং দেখতে হবে যে ওই এলাকায় কি ধরনের কর্মসংস্থান দরকার এবং সেই অনুযায়ী কার কি অবস্থা আছে এবং কার কি প্রশিক্ষণ দরকার হবে। এবং ঠিক এটাকে বিবেচনায় রেখে আসলে দক্ষতা উন্নয়নের বিষয়টা হয়তো পরিকল্পনা করা উচিত। সর্বজনীন কর্মসংস্থানের দিকে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ঠিক 30 সেকেন্ডের জন্য যেতে চাই মাসুদ করিম আপনার কাছে, যদি কিছু নতুন কিছু যোগ করতে চান। কথা আমি বলবো যে এই রিইন্টিগ্রেশনের কথা যারা ফিরে আসছে, সেখানে সরকার প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 700 কোটি টাকা দিয়েছে ঋণ দেওয়ার জন্যে। কিন্তু প্রশ্ন হলো এই ব্যাংকটার এমন কোনো লোকবল নাই, জনবল নাই যে ডিসবার্স করতে পারে টাকাটা এবং সেটা ফিরে আনতে পারে। সুতরাং এই জায়গাটা আমাদের একটু দেখা দরকার, এবং আরও যে সমস্ত ইনিশিয়েটিভগুলি নেওয়া হচ্ছে। আর যে আরেকটা কথা আমি বলবো যে এক্সিস্টিং সিস্টেমগুলিকে আরেকটু আপগ্রেড করতে হবে। মানে যেখানে সমস্যাগুলি হচ্ছে, সমস্যাগুলি কিন্তু চিহ্নিত। ফর এক্সাম্পল মনে করেন একটা কর্মী গেল সৌদি আরবে, একটা মহিলা কর্মী, আমাদের বিস্তারিত শোনার সুযোগ নেই। না, বিস্তারিত আমি বলছি যে এই জিনিসগুলি যে আইন কানুন জানা নাই, সেইগুলি সম্বন্ধে আপডেট তথ্য যদি না দেওয়া হয় তাহলে এই সমস্যাগুলি থেকেই যাবে। আমি মনে করি সমস্যাগুলি চিহ্নিত আছে, সমাধানের উদ্যোগটাও থাকতে হবে, সেটাই হলো কথা। জি, অনেক ধন্যবাদ। এক লাইন শোনার জন্য। যে সুযোগ সুবিধাগুলো সরকারের আছে বা উদ্যোগ আছে, সেই জায়গাটাতে আসলে সুশাসনটাকে নিশ্চিত করতে হবে, তাহলে হয়রানিটা কমবে। যতটুকু উদ্যোগ, সেই উদ্যোগটাকে কাজে লাগে। অনেক ধন্যবাদ। একদম শেষ লাইনটা শুনবো শরীফুল হাসান, যদি কিছু যোগ করেন এক লাইন। আমিও ওই কথাটা রিপিট করি, আসলে সুশাসনটা খুব জরুরি, তা না হলে আসলে সব কোনো কিছুই হবে না। মানুষ বিদেশ ছেড়েই চলে যেতে চাইবে যদি সুশাসনটা না থাকে। হ্যাঁ, এটি আসলে শেষ কথা, যে এই কথাটা নিয়ে হয়তো আমাদের পুরো আলোচনাটি আসলে হতে পারে আরও একদিন। আমরা সেই আলোচনাটি হয়তো নিশ্চয়ই করবো। আজকে আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আলোচনায়। ধন্যবাদ জানাই দর্শকদের যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, শুনলেন আমাদের এই আজকের আলোচনা। শেষ করে দিচ্ছি আজকের মতো। শুভরাত্রি।